এটাকে বাংলা বলা যায় বিদ্যাযুকালয়। তাহলে এটা শুধু সন্ধি আর এটা সন্ধি এবং সমাস। তাহলে উত্তর হবে কোনটা? নবান্ন। এখন খেয়াল করেন, মনে করেন এই অপশন দুটো পরিবর্তন। একটা অপশনে দিলাম প্রভাত, আরেকটা অপশনে দিলাম বাগান। বাগান। এখন উত্তর কোনটা হবে? এখন উত্তর হবে চা বাগান। কারণ এখানে ডাইরেক্ট শব্দ আছে কয়টা? দুইটা। তার মানে এটা শুদ্ধ সমাসে ব্যবহৃত হয়, আর এটা সন্ধি এবং সমাস উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে যেটা উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা অন্তর হতে পারে না, কারণ এটা 100%, এটা 99%। তাহলে 100% উত্তর দিতে হয়। আর পরীক্ষার হলে প্রশ্ন করে সর্বদা এরকম ঝামেলাপূর্ণ না ঝামেলা মুক্ত? ঝামেলাপূর্ণ। কারণ ঝামেলাপূর্ণ প্রশ্ন করলে আপনাকে বাদ দেওয়াটা সহজ হয়। আর যারা প্রশ্ন করে তারা কি ভালো মানুষ না জানোয়ার? ওরা জানোয়ার। কারণ গাইতে গাইতে গায়ে, জানতে জানতে জানোয়ার। ওরা এমন জানে যে আপনার কোন জায়গায় গিয়ে বিপদেটা ফেলা যায়, ওই প্রশ্নটাই ওরা করে। এই জন্য একটা প্রবাদ বাক্য সৃষ্টি হয়েছে, যেখানে বাঘের ভয় সেখানে কে সন্ধ্যা হয়, ডাইরেক্ট রাত হয়। রাত হয়। তাহলে স্টার দিয়ে লিখবো সমাসের প্রতিটি 5টি। সমাসের প্রতিটি, সমাসের প্রতিটি হচ্ছে 5টি। আজকে কি অনলাইনে কেউ নাই মনে হয়? কিসের কাছে ভাবছি কি কোনো কমেন্টস নাই? কেউ আছেন কি অনলাইনে? তাহলে সমাসের প্রতিটি হচ্ছে 5টি। প্রতিটি শব্দ অর্থ চিহ্ন বা বৈশিষ্ট্য আছে। ওরে আল্লাহ, এতক্ষণ মনে হচ্ছিল যে একদম নীল। তাহলে দেখেন সমাসের প্রতিটি 5টি, প্রতিটি শব্দ অর্থ চিহ্ন বা বৈশিষ্ট্য। তাহলে প্রতিটি হলো 1 নম্বর প্রতিটি সমস্য মানপদ। সমস্য মানপদ লিখবেন যে পদ মিলে, যে পদ মিলে সমাস তৈরি করে, মানে হচ্ছে নতুন পদ তৈরি করে। যে পদ মিলে নতুন পদ তৈরি করে মানে সমাস তৈরি করে, তাকে কি বলা হয়? সমস্য মানপদ। এবং উপরে ছোট্ট করে উদাহরণটা লিখে রাখি, কারণ বিলাপ বোঝানোর স্বার্থে। বিলাপ হতে তাকে কি বলা হয়? বিলাপ ফেরত। আচ্ছা খেয়াল করেন তো, এই বাক্যে কোন কোন শব্দ মিলে সমাস তৈরি করেছে? একটা বিলাপ, আরেকটা হতে, আরেকটা ফেরত। তাহলে তিনটাকেই কি বলা হয়? সমস্য মানপদ। 2 নম্বর সমস্ত পদ। সমস্ত পদের আরেক নাম সমাস বদ্ধ পদ। সমাস বদ্ধ পদ। তাহলে সমস্ত পদের আরেক নাম কি? সমাস বদ্ধ পদ। এক্ষেত্রে লিখবেন নতুন সৃষ্ট। সৃষ্ট মানে তৈরি হওয়া। নতুন সৃষ্ট পদকে সমাসবদ্ধ পদ বলে। সমাস বদ্ধ পদ বলে। তাহলে বলেন এখানে কোন পদটা নতুন? বিলাপ ফেরত। তাহলে বিলাপ ফেরতটাকে কি বলা হবে? সমস্ত পদ। তাহলে বিলাপ ফেরত শব্দটাই হবে সমস্ত পদ। 3 নম্বর হচ্ছে দেশ বাক্য। 3 নম্বর হচ্ছে দেশ বাক্য। তাহলে সমস্ত পদকে ভাঙলে, সমস্ত পদকে বিশ্লেষণ করলে, সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায়, সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায় তার নাম হচ্ছে দেশ বাক্য। দেশ বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে দেশ বাক্যের অপর নাম কি বলেন? বিগ্রহ বাক্য। তাহলে যা দেশ বাক্য তার নাম বিগ্রহ বাক্য। তাহলে বলেন এই বাক্যে বিলাপকে ভেঙে আমরা কি পেয়েছি? বিলাপ হতে ফেরত। তাহলে পুরো অংশটা হচ্ছে দেশ বাক্য। আর দেশ বাক্যের প্রত্যেকটা শব্দ এক একটা করে কি? সমস্যমান পদ। দেশ বাক্যের প্রত্যেকটা পদ এক একটা সমস্যমান পদ। 4 নম্বর পূর্বপদ। 4 নম্বর পূর্বপদ। আচ্ছা এই ক্ষেত্রে এর সংজ্ঞাটা আমরা লিখবো না,
আমাদের বইতে বলা হবে ব্যাস বাক্যের প্রথম পদকে পূর্বপদ বলা হবে, আর আমি বলবো আপনাকে সমস্ত পদের প্রথম পদকে পূর্বপদ বলা হবে। তাহলে দুই রকম কথা হইলো কিনা? বলে বলেছে ব্যাস বাক্যের প্রথম পদ পূর্বপদ, আর আমি বলতেছি সমস্ত পদের প্রথম পদ পূর্বপদ। তাহলে আমি কি ব্যাকরণবিদ হয়ে গেছি? উত্তর হচ্ছে না। বা এটা বোঝার সাথে চেনার সাথে। কেন? তাহলে আমাকে আবার আরো দুটো উদাহরণ লিখতে হবে। আচ্ছা, এই উদাহরণটা দেখেন, বিলাপ হতে ফেরত, এর সমস্ত পদ কোনটা? বিলাপ। বলেন এই বিলাপ শব্দটা এই ব্যাস বাক্যের প্রথমে আছে কিনা? এই ব্যাস বাক্যের প্রথমে আছে বলে এই বিলাপটার নাম হবে পূর্বপদ। তাহলে এই ব্যাস বাক্যের প্রথমে আছে বলে বিলাপের নাম কি হবে? পূর্বপদ। এবার বলেন এই ব্যাস বাক্যের সমস্ত পদের শেষে কি আছে? ফেরত। এই ফেরতটা ব্যাস বাক্যের কোন জায়গায় আছে? শেষে। শেষে আছে বলে এর নাম হচ্ছে পরপদ বা উত্তরপদ। কিন্তু অন্য একটা বাক্য যদি লিখি, ধরেন যিনি রাজা, তিনি ঋষি, তাকে বলা হয় রাজর্ষি। এবার আপনাকে বলা হলো যে এই শব্দের ব্যাস বাক্যের মানে কোনটা? আপনি তো চিন্তা করবেন পূর্বপদ মানে হচ্ছে ব্যাস বাক্যের প্রথমে যেটা বসে, তাহলে ব্যাস বাক্যের প্রথমে কে বসছে? তাহলে যিনি কি পূর্বপদ? উত্তর হচ্ছে না। পূর্বপদ হচ্ছে সমস্ত পদের প্রথমে যেটা থাকবে সেটা ব্যাস বাক্যের যেখানেই থাকুক সেটার নামই পূর্বপদ। তাহলে এখানে সমস্ত পদের প্রথমে কে আছে? রাজা। তাহলে রাজা ব্যাস বাক্যের কোন জায়গায় আছে? দ্বিতীয় শব্দে। তাহলে এইটাই হবে কি পদ? পূর্বপদ। ক্লিয়ার তো? এই জন্য মনে রাখার সাথে আমরা লিখে রাখবো যে সমস্ত পদের প্রথম পদকে পূর্বপদ বলা হবে। কিন্তু মনে রাখবেন এটা কিন্তু বইয়ের সংজ্ঞা না, আবার এটা চেনার জন্য আমরা নিজেদের মতো করে লিখলাম সমস্ত পদের প্রথম পদকে। তাহলে সমস্ত পদের প্রথম পদকে বলা হয় পূর্বপদ। আর 5 নম্বর হচ্ছে পরপদ বা উত্তর পদ। পরপদ বা উত্তর পদ, এটা হচ্ছে সমস্ত পদের শেষ পদ। সমস্ত পদের শেষ পদ, সমস্ত পদের শেষ পদ। আপনাদের লেখা শেষ হলে একটু কমেন্ট করেন ডান। তাহলে বলেন সমাসের প্রতিটি কয়টি? 5টি। 1 নম্বর প্রতিটি কি? সমস্ত মান পদ। 2 নম্বর প্রতিটির নাম কি? সমস্ত পদ। 3 নম্বর প্রতিটির নাম কি? ব্যাস বাক্য। 4 নম্বর প্রতিটির নাম কি? পূর্বপদ। 5 নম্বর প্রতিটির নাম কি? পরপদ বা উত্তর পদ। তবে বাজারে কোন কোন বইতে এটা 6টা আছে, কারণ বাক্যের মাঝে যে পদটা থাকে তাকে মধ্যপদ বলা হয়। কি পদ বলা হয়? মধ্যপদ বলা হয়। এটা কোন কোন গাইড বইওয়ালারা স্বীকার করে, কিন্তু পাঠ্য বই এটা বলে না। পাঠ্য বই বলে 5টা। তাহলে আমরা পরীক্ষার খাতায় উত্তর দিব পাঠ্য বই না গাইড বই? যারা পিএসসির মেম্বার ওরা কি গাইড বই পড়ে? ওদের কাছে অগ্রদূত আছে? MP3 আছে ওদের কাছে? ওরাকল, প্রফেসর, আরো দু একটা বইয়ের নাম বলুন। পেছন স্যারের লহরী, বাংলা বিদ্যা, আরো যেন কি কি আছে না বই? তাই বাংলা বইয়ের অভাব নাই। এখন দেখি যেই সেই বাংলা বই লিখতেছে। মানে বই লেখা হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ কাজ। আপনি চাইলে আপনিও পারবেন। সেটা কিভাবে? খালি কাট, কপি, পেস্ট। ওই বইয়ে একটু বেশি আছে, আপনি একটু কমাইয়া দিবেন। এই বইতে একটু কম আছে মনে হলো, তাহলে আরেকটা বই নিয়ে ওই বই থেকে উদাহরণ আর 4-5টা নিয়ে আসবেন। তাহলে আপনার বইতে সম্পূর্ণ ব্যতিক্রম থাকবে, নতুন উদাহরণ আসবে। মানে বই লেখা হচ্ছে সব থেকে সহজ কাজ ভাই। যদি যেহেতু পড়াশোনা করেছেন, কোনদিন মনে করেন চাকরি পাইলেন না, খালি আপনি কোচিংয়ের নোট খাতাটা রেখে দিবেন, খালি বই বের করে ফেলবেন। বই বের করে কোটি কোটি টাকার মালিক হওয়ার নাম তার মাস্টার জানেন কি? বুঝছে না? তো ওই বইয়ে যে পড়া আছে ওই পড়া কি বাজারে অন্য বইতে নাই? আছে। আচ্ছা, অর্থাৎ আপনি খালি কাট কপি পেস্ট করবেন, তাইলেই দেখবেন আপনি একজন বিরাট রাইটার। আচ্ছা বলেন এগুলোকে রাইটার বলে? রাইটার কারে কয়? হ্যাঁ, রাইটার হচ্ছে মৌলিক বই যে লেখে। গাইড বই কি কোনো মৌলিক বই? মৌলিক বই হচ্ছে উপন্যাস, প্রবন্ধ, নাটক, এগুলো যারা রচনা করে তাদেরকে বলা হয় রাইটার। আর এরা দেখবেন প্রত্যেকেই খুব সুন্দর করে লিখছে। লেখক, লেখকের সংজ্ঞাইতে জানে না। লেখক কারে কয়? আমাদের মাস্টার্সের একটা সাবজেক্ট ছিল, মাস্টার্সের সাবজেক্টের নাম ছিল হচ্ছে লিপিকরণ। লিপিকরণ মানে হচ্ছে এক বই দেখে আরেক বই কি করে লিখতে হয়, মানে নকল করে আমাদেরই শিখাইছে মূলত। নকল করে আমাদের মাস্টার্সই শিখাইছে যে এক বই থেকে আরেক বই কি করে লেখা হয়। তো মজার বিষয় হচ্ছে ধরেন একটা বই লিখতে গিয়ে বাক্যের মধ্যে একটা শব্দ বোঝা যাচ্ছে না, প্রিন্টিং মিস্টেক আছে, অথবা লেখা অর্ধেক হচ্ছে বাকি অর্ধেক উঠে নাই। যিনি লিপিকরণ করতে গেছে তিনি সুন্দর করে মিলাইয়া আর যেটা মনে হয়েছে
সেটা লিখে দিয়েছে। খালি কম্পিউটার অপারেটর গুলো তিনিও দু একটা শব্দ বানিয়ে দেয়। যেমন MP3 বইতে আমি ওইদিন দেখলাম এক ছাত্র বই নিয়ে আসছে ক্লাসে, বলতে তার বিশেষ নায়ক ইমাম হাসান, আমার বইতে লেখা আছে। তোমার বই কোনটা? তোমার বই লেখা MP3। দেখি দেখি যে আসলেই লেখা আছে ইমাম হাসান। আমার এটা নিশ্চিত করেছে কম্পিউটার অপারেটর, কারণ কম্পিউটার অপারেটর কিছু হইলেও তো ইসলামের কারবালার ঘটনা জানে, যে সেখানে ইমাম হাসান হুসেন কষ্ট পেয়েছে না, কি করে এজিট হয়, ও তো মাথায় নষ্ট হয়ে গেছে এটা দেখা। ও বলছে ঠিক আছে, রাইটার ভুল করেছে, আমি ঠিক করে দেখি। সে ঠিক করে ইমাম হাসান দিয়ে দিয়েছে। মূলত লিপিকরণ গুলো এইভাবে হয়। ওকে, তাহলে দেখেন আমাদের সমাসের এই 5টা পদ্ধতি যদি চিনতে পারি, আমরা জিন্দিগিতে সমাস ভুল করব না। আর সমাসগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা হয়। 4 দিয়ে লিখবেন, বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস 4 প্রকার। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বরে পূর্বপদ প্রধান। 1 নম্বরে কি প্রধান? পূর্বপদ প্রধান। এর নাম অব্যয়ীভাব, এর নাম হচ্ছে অব্যয়ীভাব। 2 নম্বরে পরপদ প্রধান। পরপদ প্রধান, এর নাম তৎপুরুষ। তৎপুরুষ কর্মধারয়। তৎপুরুষ কর্মধারয় দ্বিগু। তৎপুরুষ কর্মধারয় দ্বিগু। তৎপুরুষ কর্মধারয় দ্বিগু, এর নাম হচ্ছে পরপদ প্রধান। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পায় কয়টা সমাসে বলেন? 3টা। কি কি বলেন? একটা তৎপুরুষ, আরেকটা কর্মধারয়, আরেকটা দ্বিগু। 3 নম্বরে, সরি, 3 নম্বরে উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান মানে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, এর নাম দ্বন্দ্ব সমাস। এর নাম কি সমাস? দ্বন্দ্ব সমাস। 4 নম্বরে কোন পদই প্রাধান্য পায় না। কোন পদই প্রাধান্য পায় না। কোন পদই প্রাধান্য পায় না, এর নাম বহু ব্রীহি। দেখেন এই যে সমাজ জীবনের সঙ্গে সম্পৃক্ত। বহুব্রীহি চিনতে গেলে খালি আপনাদেরকে চিনবেন, তেলে বহুব্রীহি চেনা শেষ। কারণ আপনারা মুখে এক কথা কয়, বাইরে আরেক কথা কয়, মিলে না। তার মানে বহুব্রীহি সমাস। দেখবার এক অর্থ, সমস্ত পদে আর এক অর্থ, তাহলে এটার নামই হচ্ছে বহুব্রীহি সমাস। PDF দিতে বলবেন স্যার, এটা আমি বলার থেকে আপনারা মেসেজ দিবেন, তাহলে ওরা PDF দিবে। আর আমি একটা সমাসের কোনো PDF দেই নাই। আমার সাথে ফেসবুক অ্যাড থাকলে আমার মেসেজ দিন, তাহলে আমার লেখা বইয়ের PDF দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে কোন পদই প্রাধান্য পায় না, তাকে কি বলা হয়? বহুব্রীহি। তাহলে বলেন বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস কয় প্রকার? বলেন। 1 নম্বর কি? পূর্বপদ প্রধান, নাম কি তার? অব্যয়ীভাব। 2 নম্বর পরপদ প্রধান, কয়টা? 3টা। উভয় প্রধান দ্বন্দ্ব, কোন পদের অর্থে প্রাধান্য পায় না, বহুব্রীহি। আচ্ছা বলেন এবার সমাস প্রধানত কয় প্রকার? 6 প্রকার। সমাস প্রধানত কয় প্রকার? 6 প্রকার। এটাই তো পড়ে আসছে সারা জীবন, তাই আজকে পড়া বদলে দিতে হবে। সমাস 4 প্রকার। সমাস কয় প্রকার? 4 প্রকার। কি কি তাহলে 4টা? আরে শুনেন, সমাজ 4টা হচ্ছে তৎপুরুষ কর্মধারায় দ্বন্দ্ব আর বহুব্রীহি। তাহলে বাদ দিতে কয়টা? 2টা, একটা অব্যয়ীভাব আর একটা দ্বিগু। তাহলে অব্যয়ীভাব টোটালি বাদ, তাহলে অব্যয়ীভাব পড়বো না, এটা বাদ। আর দ্বিগু সমাস কর্মধারয়ের অন্তর্গত। স্টার দিয়ে লিখে রাখবেন, অব্যয়ীভাব বাদ, দ্বিগু সমাস কর্মধারয়ের অন্তর্গত। অব্যয়ীভাব বাদ, দ্বিগু সমাস কর্মধারয়ের অন্তর্গত। তাহলে অব্যয়ীভাব সমাস বাদ আর দ্বিগু সমাস কোন সমাসের অন্তর্গত? কর্মধারয় সমাসের অন্তর্গত। অব্যয়ীভাব বাদ, দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্গত। আপনার আইডির নাম কি? আমার আইডির নাম শাহ আলম শিশির। আপনার পাশে, আপনার পাশে মনির চৌধুরী মারা গেছে সেই কটকটি সালে। সাল পাল্টাইছে না? মনির চৌধুরী সেই 72 সালে মারা গেছে, আর এখন 2025 সাল। সাল পাল্টালে সবকিছুই পাল্টায়। নতুন ব্যাকরণবিদ, নতুন তথ্য, নতুন ধ্যান ধারণা, পুরাতন ধ্যান ধারণা নিয়ে আর চলা যাবে না, সব বদলে গিয়েছে। শোনেন, এই যে আপনারা তরুণ নাকি বৃদ্ধ?
তরুণ তার প্রমাণ কি? তরুণ তার প্রমাণ কি? মাথা চুল গেছে এই জন্য তরুণ? মাথার চুল গেলে তার তরুণ হয় না। ফেসবুক চালান এই জন্য তরুণ? ফেসবুক তরুণ কেউ চালায়? ভাই তরুণ হচ্ছে সে যার চিন্তা ভাবনা রয়েছে আধুনিকতায়, চিন্তা ভাবনায় আছে আধুনিকতা। কাজী নজরুল ইসলাম 1932 সালে সিরাজগঞ্জে এসেছিলেন যুবকদের ডাকে। সেখানে সে একটা ভাষণ দিয়েছিলেন যার নাম ছিল যৌবনের গান। সেখানে বলেছে, আমি বহু যুবককে দেখিয়েছি যার উদ্দিন নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। মানে বহু যুবক যার উদ্দিন দিচ্ছে, মানে লুঙ্গিন নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। মানে ওটা যুবক কিন্তু চিন্তা ভাবনা সব কি বৃদ্ধের মতো। আপনি যুবক হয়ে এখনো কুসংস্কারী পছন্দ করেন, আপনি যুবক হয়ে এখনো অন্যের কথায় নাচেন, অমক ভাই জিন্দাবাদ, অমক ভাই জিন্দাবাদ। তাহলে আপনি তরুণ নয়, আপনি বার্ধক্যে জর্জরিত। আপনি তার শাসন মেনে নিতে চান যে কিনা আপনার থেকে শিক্ষাগত যোগ্যতায় কম, তাহলে আপনি তরুণ নয়। তরুণের সঙ্গে কাজী নজরুল দিয়েছেন, তারুণ্যের সঙ্গে দিয়েছেন প্রমোদ চৌধুরী, যে যৌবনকে কখনো বয়সের প্রেমে বাধা যায় না। যৌবন হচ্ছে 60 বছরের মধ্যে যৌবন থাকতে পারে যদি তার চিন্তা ভাবনা আধুনিক হয়। আর আপনি বয়সে তরুণ কিন্তু চিন্তা ভাবনা সব মানদাত্তার আমলে, তাহলে আপনি তরুণ নন। যাই হোক, তাহলে বর্তমানে সমাজশাস্ত্র পরীক্ষায় সমাস কয় প্রকার, কি জবাব দিবেন? বলেন, সমাস কয় প্রকার, কি জবাব দিবেন? অপশনে 6 আছে, অপশনে 4 আছে। মনে করেন পথে 6 আর খতে 4, তাহলে কি জবাব? তাহলে 4। অপশন 6, সরি 4 নেই, তাহলে কি জবাব? তাহলে 6। এটা মনে রাখতে হবে। অর্থাৎ 4 6 একসাথে থাকলে 4, আর 4 নেই, তাহলে উত্তর হচ্ছে 6। এবার পরীক্ষার হলে গিয়ে অনেকেই দ্বিমত পোষণ করবে। সে চিন্তা করে যে আল্লাহ, আমি যে 4 দিব এটা যে পরিবর্তন হয়েছে উনি জানেনি, যিনি খাতা দেখবেন তিনি জানেনি। ভাই যারা এই প্রশ্নগুলো করে তাদের মধ্যে যারা থাকে তারাই এই বইয়ের রাইটার। নামগুলা খুলে দেখেন, তাইলেই বুঝবেন তারা কারা। ওই বই আমি সলিমুদ্দিন করিমুদ্দিন লিখি নাই, লিখছে তারা বাংলা একাডেমির নবীন সদস্য, তারাই এই বইটা লিখছে। সুতরাং এই বইটা এখন শ্রেণীতে পাঠ্য, তার মানে নবম শ্রেণী দশম শ্রেণীতে এই বই পাঠ্য। তাহলে এরাই তো এক সময় বিশ্ববিদ্যালয়ে আসবে নাকি? তাই আসবে না? সুতরাং আমি ভেবেছিলাম 2021-এর পরে যে এই বই বোধহয় বদল করা হবে, বাসে অপেক্ষা করলাম, গ্রাজুয়েট পরিবর্তন হইল না। 24-এর বিপ্লবের পরে ভাবলাম 25-এ বোধহয় কিছু একটা হতে পারে, আবার সে আগের বই আসতে পারে, পড়লে আগের সিলেবাসে যাবে। বই খুলে দেখি 21-এর বহাল। তার মানে না করছে তো, না না প্রত্যেকে তো পরিবর্তন করছে। ঈদ বানানো দীর্ঘইকার আসছে, আগের অস্বীকার ছিল, এই বই দীর্ঘইকার আসছে। আগের একটু ফিরে গেছেন, আগের দিনই তো চলতেছে সব, আগে একজন খায় আরেকজন খায়, সব তো আগের নিয়মই চলে। তো যাই হোক, রাখতে পারা যায় না, কারণ হচ্ছে তরুণেরা বিস্কুটের পাগল। বিস্কুট ছিটিয়ে দিলে তরুণরা চলে যায়, আগেই ভালো ছিলেন। আরো কত কিছু কইবেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে মনে হয় খুব খুশি, 3 দিন পর কান্নাকাটি করে, আবার নতুন আরেকটা জড়িত হয়, জড়িত চিন্তা করে দূর করে একদিন আগের চাইতে ভালো ছিল। এটাই জীবন। কারণ মানুষ কোনোদিন সুখী নয়। সুখে থাকলে কবি ওই কথা বলতেন না, নদীর এপারে কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। এটার নাম মানুষ। এবার আমার সাথে একটু কবিতা বলবেন, আমরা সহজে সমাজ চিনতে পারি। বলেন, দ্বন্দ্বের সংযোজন, দ্বিগুণের সংখ্যা, তৎপুরুষের বিভক্তি, কেমন যেন সস্তা, অব্যয় ভাবে অব্যয়, বিশেষণটি কর্মদ্বারয়, বহু গৃহীতে কোন রূপের প্রাধান্য না বোঝায়, এই রূপেতে 6 মাস আসতে না যায়। এইভাবে আমরা সহজে সমাজ চিনতে পারি। কিন্তু তাই এইটুকু যদি আমি আপনাকে লেখায় দিয়ে মুখস্থ করে দিই, বিশ্বাস করেন পরীক্ষা হলে গিয়ে বিপদে পড়বেন। কারণ এটা অ্যাপ্লাই করতে যাবেন, দেখবেন 5টা অ্যাপ্লাই হয়েছে, 6 নম্বরটা অ্যাপ্লাই হয় না, আর পরীক্ষা হলে 6 নম্বরটা চলে আসছে, তখন বিপদ। এই জন্য শর্টকাট কোনোদিন পড়া লাগে না, কোনো সাবজেক্টে শর্টকাট পড়া লাগে না। শর্টকাট পড়লেই বিপদ, পড়তে হয় বিস্তারিত। তাহলে আমরা বিস্তারিত পড়বো, শুরু করবো উল্টা দিক থেকে। আজকে দ্বন্দ্ব দিয়ে শুরু করবো না। প্রশ্ন হচ্ছে কেন? কারণ দ্বন্দ্ব সবাই পারেন, সবাই পড়েন, শেষ পর্যন্ত আর যাইতে পারি না কোনোদিন। এই জন্য শেষ থেকে শুরু করবো, জানি প্রথম দিকে যাইতে পারি। এই জন্য হেডলাইন দিবেন কর্মদ্বারা গিয়ে।
যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনাদের সমাসের ক্ষেত্রে তিনটা সমাস গুরুত্বপূর্ণ বলে দেই। তাই পরীক্ষা আছে কর্মধারয়, পরীক্ষা আছে তৎপুরুষ, পরীক্ষা আছে বহুব্রী। এই তিনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করবো কর্মধারয় দিয়ে। কর্মধারয় কাকে বলে? দেখবেন বিশেষণ পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয়, বিশেষণ পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয়, বিশেষণ পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয়, বিশেষণ পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তার নাম কর্মধারয় সমাস। স্টার দিয়ে লিখবো, ব্যাস বাক্যে যে, সে, যেমন, তেমন, যা, তা, যিনি, তিনি ইত্যাদি থাকবে। এই যে লিখে দিলাম, এটা লিখে দিলেই বিপদ, কারণ এগুলো সবগুলো ব্যাস বাক্যে থাকে না, অল্প কিছু থাকে। অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাস থাকে, বাকিগুলোতে এগুলো একটাও থাকবে না। তাহলে কর্মধারয় সমাস কি করে গঠিত হয়? তাহলে কর্মধারয়ের গঠনটা হচ্ছে পূর্বপদ বিশেষণ প্লাস পরপদ বিশেষণ। পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ সমান সমান বিশেষণ। দুইটা পদই যদি বিশেষণ হয়, অথবা পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য মিলে যদি বিশেষণ গঠন করে, অথবা পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ মিলে যদি বিশেষণ গঠন করে, অথবা পূর্বপদ ক্রিয়া বিশেষণ প্লাস পরপদ যদি ক্রিয়া বিশেষণ হয় তাহলে সেই পদটাও কি হবে? বিশেষণ। তার মানে এইটাকে বলা হয় কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাস এইভাবে গঠিত হয়। তাহলে কর্মধারয় সমাস কিভাবে গঠিত হয় বলেন? বিশেষণ প্লাস বিশেষণ সমান সমান বিশেষণ, বিশেষণ প্লাস বিশেষ্য সমান সমান বিশেষণ, বিশেষ্য যোগ বিশেষণ সমান সমান বিশেষণ, অথবা ক্রিয়া বিশেষণ যোগ ক্রিয়া বিশেষণ সমান সমান বিশেষণ। তাহলে যেভাবেই গঠিত হোক, কর্মধারয় সমাসের সমস্ত পদ কি হয়? বিশেষণ হয়। কি হয়? বিশেষণ হয়। 7টার ব্যাচে মনে হয় আজকে আপনাদের সর্বোচ্চ স্টুডেন্ট নেই, মানে আমার সাথে যে 3-4 দিন ক্লাস হয়েছে, এতগুলো ছিলেন কোনোদিন সপ্তাহে আমি দেখি নাই, রমজান থেকে শুরু করে এই পর্যন্ত। ও বুঝে দিচ্ছে, এটা ভালো হয়েছে। ওকে, তাহলে দেখেন, যেমন যা কাঁচা তা মিঠা, তার নাম কি? তার নাম কাঁচা মিঠা। দেখেন তো দুইটা পদই বিশেষণ কিনা? যিনি যশ তিনি সাহেব, বলেন তার নাম কি? যশ সাহেব। এই দুইটা বিশেষ্য মিলে এখানে বিশেষণ পদ তৈরি হয়েছে। দুইটা বিশেষ্য মিলে বিশেষণ পদ তৈরি হয়েছে। আবার দেখেন, বলা হলো যিনি রাজা তিনি ঋষি, যিনি রাজা তিনি ঋষি, তাকে কি বলা হয়? রাজর্ষি। মহান যেজন বা মহৎ যেজন, তাকে কি বলা হয়? মহাজন। মহান যে নবী, তাকে বলা হয় মহানবী। ভাই আদরণ ভাই, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি তো আজকে বাসায় না। হুম,
ও আচ্ছা, আল্লাহ, আমি ক্লাসে ঢুকে গেছিলাম কালকে 10টা পর্যন্ত টানা ক্লাস নিয়েছি, কালকে বিরক্ত করে নাই নেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে থাকবো, কালকে সারাদিনই থাকবো, কালকে সারাদিন সারা রাত থাকবো, সমস্যা নেই। ওকে, আজকে আস্তে আস্তে আমার 12টা বাজবে। কিন্তু স্যার দুইটা বিশেষ্য মিলে তো বলেন না, এটা বলে নাই, আমাদের ভুলে গিয়েছিলাম। ইচ্ছা করলে লিখে রাখতে পারেন অথবা না লেখার দরকার নাই, দুইটা বিশেষ্য মিলেও বিশেষণ পদ হয়। যাই হোক, তাহলে মহান যে নবী তার নাম কি? মহানবী। দেখেন সুন্দর যে লতা তার নাম কি? সুন্দর যে লতা তার নাম সুন্দর লতা না সুন্দরী লতা? তার নাম হচ্ছে সুন্দরী লতা। সমাসের ক্ষেত্রে পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক হয়ে যায়। তাহলে সুন্দরী, সুন্দরী লতা। এরপর দেখেন সিদ্ধ যে আলো তার নাম কি? আলো সিদ্ধ। সিদ্ধ যে আলো, কখনো কখনো পরপদ আগে চলে আসে, তার নাম হচ্ছে আলু সিদ্ধ। এটাকে আপনি আলু সিদ্ধ বলতে পারেন, সিদ্ধ আলু বলতে পারেন, আপনার ইচ্ছা। সিদ্ধ যে আলু তার নাম আলু সিদ্ধ বা সিদ্ধ আলু। তবে বইতে আলু সিদ্ধ লেখা আছে, সিদ্ধ যে আলু তার নাম হচ্ছে আলু সিদ্ধ। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটাই কর্মধারয় সমাস। এরপর দেখেন দুটা ক্রিয়া বিশেষণ হতে পারে, যেমন আগে ধোয়া পরে মোছা। আগে ধোয়া লেখা হয় না কেন? হয়ে গেছে। আগে ধোয়া পরে মোছা, বলেন তো তার নাম কি? তার নাম ধোয়া মোছা। এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আগে ধোয়া পরে মোছা, তার নাম হচ্ছে ধোয়া মোছা। তাহলে বলেন আগে প্রেম পরে টেম, তার নাম কি? প্রেম টেম। আগে বিয়ে পরে টিয়ে, তার নাম কি? আগে মায়ের পরে পিঠ, তার নাম মায়ের পিঠ। তাহলে সবগুলোই কি? ক্রিয়া বিশেষণ, মানে কর্মদ্বারায় সমাস। ঠিক আছে, ওকে। তাহলে কর্মদ্বারের প্রকার ভেদে আসি। আমাদের নতুন বইতে এই যে আমরা যে উদাহরণগুলো লিখছি, এগুলোকে বলা হয় সাধারণ কর্মধারয়। কি কর্মধারয়? সাধারণ কর্মধারয়। আমরা আলাদা করে সাধারণ কর্মধারয়টা লিখবো না। 2 মিনিট পেছন থেকে শুরু করতে মানে কি? 2 মিনিট কেমনে পিছাবো? আপা 2 মিনিট পিছাইতে পারবো না, দুঃখিত। ওই যে এটা দিলেও আসে না, আসছে। আরো পিছার লাগবে? আর কতদূর পিছাবো? আর পিছানো যায় না, স্ক্রিনশট মারেন। ওকে, প্রথমে লিখবেন মধ্যপথ লুপি কর্মধারয়। মধ্যপথ লুপি, মধ্যপথ লুপি কর্মধারয়। তাহলে মধ্যপথ লুপি কর্মধারয় 4 দিয়ে লিখবেন যে কর্মধারয়ের মধ্যপথ লোপ পায়। যে কর্মধারয়ের মধ্যপথ লোপ পায়। তাহলে যে কর্মধারয় সমাসের মধ্যপথ লোপ পায়, কিন্তু সমস্ত পদ সর্বদা কি জানে হয়? বিশেষণ। মনে রাখতে হবে সমস্ত পদ সর্বদা কি হবে? বিশেষণ। যেমন সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, তার নাম কি জানো? তার নাম হচ্ছে সিংহাসন। তাহলে মাঝখান থেকে কি লোপ পেয়েছে বলেন? চিহ্নিত লোপ পেয়েছে। ধর্ম রক্ষার্থে যুদ্ধ, ধর্ম রক্ষার্থে যুদ্ধ, তার নাম কি বলেন? তার নাম হচ্ছে ধর্ম যুদ্ধ। আজকে সমগ্র বিশ্বে যে যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধগুলো কি ধর্মযুদ্ধ না ক্ষমতার যুদ্ধ? এগুলো ক্ষমতার যুদ্ধ, মানে কে কার থেকে বেশি শক্তিশালী এটা প্রমাণ করার যুদ্ধ। চিন্তা করেন মানুষের জীবন কত সস্তা। তাই মানুষের জীবনকে হত্যা করার জন্য 25,000 কোটি টাকা ব্যয়ে একটা করে বিমান বানানো হয়েছে। তাহলে মানুষের জীবন কত সস্তা না? সস্তা না দামি? দামি। আরে আপনার জীবনের মূল্য 25,000 কোটি টাকা, তাহলে বুঝেন
আমাকে হত্যা করার জন্য 25,000 কোটি টাকা থেকে জন্য নিতে হয়েছে, হ্যাঁ। কত দামি। তাহলে ধর্ম রক্ষার্থে যুদ্ধ, মাঝখান থেকে কি লিখ পেয়েছে? ধর্ম। দেখেন স্মৃতি রক্ষার্থে সৌধ, তার নাম কি? স্মৃতি রক্ষার্থে সৌধ। দূর বোর্ডে লিখে মজা পাচ্ছি না। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, নাম কি তার? তার নাম হচ্ছে স্মৃতি সৌধ। বলেন তো স্মৃতি সৌধটা কোথায় অবস্থিত? মানি ব্যাগে, জানেই না। মানি ব্যাগে, হ্যাঁ স্মৃতিসৌধ মানি ব্যাগে না। বলা হচ্ছে স্মৃতি রক্ষার্থে সৌধ, মানে হচ্ছে আপনি কারো স্মৃতি রক্ষা করার জন্য যেটা বানাইছেন ওটা তো মানি ব্যাগেই থাকে। একজনে 500 টাকা দিয়েছিল, জব্দ করে রেখে দিচ্ছেন, তাই না? তো স্মৃতিসৌধ কোথায় থাকে? টাকার ছবির মধ্যে আছে না টাকায়? তো টাকা মানি ব্যাগে থাকে না। তাহলে সেই মানি রাখার ব্যাগ কি বলে আবার? মানি ব্যাগ। মানি রাখার ব্যাগ, মানি রাখার ব্যাগ তাকে কি বলে বলেন? তার নাম মানি ব্যাগ। আর আপনারা কয় ওয়ালেট নাকি? মানি ব্যাগ, মানি রাখার ব্যাগ তার নাম হচ্ছে মানি ব্যাগ। আচ্ছা, ছেলেদের টাকা রাখার ব্যাগ কি বলে? মানি ব্যাগ। মেয়েদের টাকা রাখা কি বলা হয়? বেরোডি ব্যাগ, পাস। কারণ ওখানে লোহা লক্কর থাকে, এই জন্য নাম হলো পাস। সেফটি পিন থাকে, তারপরে যে হিজাব বান্দার পিন থাকে, নেল কাটার থাকে, আরো থাকে, ছোট্ট একটা আয়নাও থাকে। তাহলে এটার নাম হচ্ছে মানি ব্যাগ। ফল মিশ্রিত অন্ন তার নাম পলান্ন। ফল মিশ্রিত, ফল মিশ্রিত অন্ন বলেন তার নাম কি? তার নাম কি? পলান্ন। পলান্ন মানে কি? বিরিয়ানি, মাংস ভাত, তার নাম হচ্ছে পলান্ন। ফল মিশ্রিত অন্ন তার নাম হচ্ছে পলান্ন। তাহলে প্রত্যেকটাকে বলা হয় কি সমাস? মধ্য পদ লুপি কর্মধারয় সমাস। এই অনলাইনে যারা আছেন তারা আবার বললেন না 2 মিনিট কি চান, লেখা শেষ হলে কমেন্ট করেন ডান। বাহ, ওনারা তো ব্যাপক ফাস্ট। আমার লেখার আগে ওনাদের লেখা শেষ। বুঝলাম। ওকে, পরের নাম্বার দ্বিগু কর্মধারয়। দ্বিগু কর্মধারয় কি নাম? দ্বিগু কর্মধারয়। দেখবেন সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে, সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে, সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার অর্থে এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাস হয়, পরপদের অর্থ, পরপদের অর্থ প্রাধান্য পেয়ে, পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাস হয়, পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাস হয়, স্টার দিয়ে লিখে রাখবো দ্বিগু সমাসকেই বর্তমানে দ্বিগু কর্মধারয় বলা হয়। তাহলে দ্বিগু সমাসকে বর্তমানে, দ্বিগু সমাসকে বর্তমানে কি বলা হয়? দ্বিগু কর্মধারয়, দ্বিগু কর্মধারয়। তাহলে দ্বিগু সমাসকে বর্তমানে কি বলা হয়? দ্বিগু কর্মধারয়। যেমন দেখেন 4 রাস্তার সমাহার, 4 রাস্তার সমাহার, 4 রাস্তার সমাহার তাকে কি বলা হয়? চৌরাস্তা। তাহলে এখানে সংখ্যাবাচক শব্দ আছে কিনা? 4, এবং এখানে রাস্তার অর্থ প্রাধান্য পেয়েছে, এই জন্য এটার নাম দ্বিগু সমাস। আর দ্বিগুকে বর্তমানে দ্বিগু কর্মধারয় বলা হয়। তাহলে ত্রিফলাকে কি বলা হয় বলেন তো? 3 ফলের সমাহার। ফল 3টা কি কি? ত্রিফলা, আমলকি, হর্তকি, বহেরা। সারা জীবন যদি যৌবন ধরে রাখতে চান তাহলে ত্রিফলা খাওয়া লাগবে, তাহলে সারা জীবন সালমান খান আর ঐশ্বরিয়া রায়। হ্যাঁ, ব্যাপক লাভ। কি পায়?
কিন্তু আমরা বাঙালি খাই কি, খালি সাথে ভাত, খালি ভাত খাই আর চারিপাশে ফুলি, মানে আমাদের খালি পাশে বাড়ে। হ্যাঁ, আব্দুল্লাহ বাড়ে না, কারণ ভাতে মনে রয়েছে শুকনা। হ্যাঁ, একটা প্রবাদ আছে আবার, খায় দায় মশলা আর মোটা আছে একটা এরকম প্রবাদ, যে কেউ কেউ হাজার খাইলেও কিন্তু মোটা হয় না, আর কেউ কেউ দেখবেন অত্যন্ত কম খায় কিন্তু তারপরেও মোটা হয়। তাহলে তিন ফলের সমাহার, তাকে কি বলা হয়? ত্রিফলা। পশুরি, বলেন পশুরি কারে কয়? পশুরি, পশুরি কি আগে সেটা কন। কখনো ধান মাপা দেখছেন? যারা ব্যবসায়িক ধান মাপে, যারা মানে পাল্লায় ওই যে পায়ের উপর দাঁত ছুঁয়া তারপর দাড়ি ধরে ধান ধাক্কা দিচ্ছে, এই পাশে কেজির পাথর দেওয়া আছে, ভাই ওদের ধান মাপা দেখেন কি শুরু করে ধান মাপে। হ্যাঁ, প্রথমে গুনে কি জানি গুনে লাভে লাভ, লাভে লাভ, মানে লাভে লাভ হচ্ছে প্রথম শব্দটা, মানে প্রথম দাঁড়িয়ে ওরা লাভ করে, মানে প্রথম শত্রু ওরা প্রথম দাঁড়িতেই লাভ করবে। প্রথম দাঁড়ি এমন গাইরা নেয়, পরের গুলা সমান সমান করে। এই জন্য প্রথম দাঁড়িকে ওরা গুনে লাভে লাভ, মানে ওটা 5 কেজি। ওই 5 সেরে সমারকে বলা হয় পশুরি। একটা গান আছে বাংলা সিনেমায়, 80 তোলায় শের হলে 40-এর মন, মনে মনে 1 মন না হলে মিলবে না ওজন। তাহলে ওইরকম 5 সেরের সমাহার, 5 সেরের সমাহার। তাহলে 5 সেরের সমাহারকে কি বলা হয়? পশুরি। দেখেন পঞ্চনদ, পঞ্চনদী, পঞ্চনদী, মনে রাখবেন সমস্ত পদে নদী থাকলে ব্যাস বাক্যে নদ হবে। তাহলে 5 নদের সমাহার, 5 নদের সমাহার। তাহলে 5 নদের সমাহারের নাম কি? পঞ্চনদ। পঞ্চবটি, পঞ্চবটি, মনে রাখবেন এখানে বটি থাকলে সমস্ত পদে বট হবে। তাহলে 5 বটের সমাহার, 5 বটের সমাহার। তাই মনে রাখবেন আমাদের নবম দশম শ্রেণী ব্যাকরণ বুঝবেন পুরাতন বইতে ত্রিভুজ, চতুর্ভুজ এই শব্দগুলো হচ্ছে দীর্ঘ সমাস, কিন্তু বর্তমানে ভুজ জাতীয় যত শব্দ আছে সবগুলোকে সংখ্যাবাচক বহুব্রীতে নেওয়া হয়েছে। স্টার দিয়ে লিখবেন, বর্তমানে ভুজ যুক্ত সকল শব্দ সংখ্যাবাচক বহুব্রী। ভুজ যুক্ত সকল শব্দ, মানে ত্রিভুজ চতুর্ভুজের ভুজ যুক্ত সকল শব্দ সংখ্যাবাচক বহুব্রী। তাহলে ভুজ যুক্ত সকল শব্দ কি? সংখ্যাবাচক বহুব্রী। ভুজ যুক্ত সকল শব্দ সংখ্যাবাচক বহুব্রী। তাহলে চতুর্ভুজ এখন কি হবে? সংখ্যাবাচক বহুব্রী। প্রশ্ন কেন ভাই? চতুর্ভুজের মানে ব্যাসবাক্য ছিল এরকম, 4 বাহুর সমষ্টি, 4 বাহুর সমষ্টি। ভাই 4টা বাহুর সমষ্টি, বাহু মানে কি বোঝানো হয়? হাত। আর আমরা পরীক্ষার খাতায় চতুর্ভুজ যেটা আঁকি সেটা কি বাহু না রেখা? তাহলে রেখার বাহুর মধ্যে তফাৎ আছে না? তাহলে ব্যাস বাক্যের অর্থ না বুঝে ভিন্নত্ব বুঝালেই তো তারা কি পায়? বহুব্রী সমাস। মনে করেন যে আমার আপা দুলাভাইয়ের লগে যখন ঝগড়াটা করেন তো ইন্নালিল্লাহ, মেরে ফেলছেন? ও নাই, তার মানে সে এখনো বেকার। আপনি বেকার না, সে বেকার। সে যদি চাকরিজীবী হইতো তাহলে তখন এতক্ষণে হয়ে যেত। আচ্ছা ধরেন সে বেকার, হ্যাঁ লোকে কিন্তু প্রতিদিন ঝগড়া বিবাদ করে, আর কবে চাকরিটা কবা কব তো, কত আর তোমার জন্য বাবা মায়ের কথা শুনবো, কারণ ওর বাবা প্রত্যেকদিনই কথা শোনায়, বিয়ে করিস না, বুড়ি হয়ে গেলি, এটা তো কয়, কি কয় না? কি কয় ছেলে? বাবা মা দেখতেছে, মানে এটা ঝুলাই রাখা, মানে বাবা মা তোমরা দেখতে থাকো, এদিকে ছেলেটাকে বলে দিচ্ছে দ্রুত চাকরিটা পাও, ছেলের লোকে ঝগড়া করে। মনে করেন বাড়িতে যেদিন বিয়ের কথা হয় সেদিন ওর মন খারাপ থাকে, ওই দিন ভাই ফোন করে জিজ্ঞেস করে কি গো মনটা খারাপ কেন, কিছু হয়েছে? না, কি হবে, কিছুই নাই। তো বলেন কিছু হয়েছে কিনা? যদি বলেন না কিছুই হয় নাই, মানে হচ্ছে ওই দিন সব থেকে ভয়ঙ্কর খারাপ কিছু হয়েছে, কিন্তু বলবে না। তো কেন, তুমি কিছু জানো না কি হয়েছে? না আমি কি জানবো, আমি কিছু জানি না, মানে সবই জানি কিন্তু কিছু বলবে না। এটার নাম বহুব্রীহি, মানে বলে এক, করে আর এক। এরপর উপমান কর্মদ্বারয়, উপমান কর্ম ধারয়।
উপমান কর্মধারয়, তার দিয়ে লিখবেন উপমান অর্থ তুলনীয় বস্তু। তাহলে উপমান অর্থ কি? উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। তাহলে বলেন উপমান শব্দের অর্থ কি? তুলনীয় বস্তু, মানে যার সঙ্গে তুলনা করা বোঝায়। আচ্ছা, উপমান উপমান অর্থ তুলনীয় বস্তু, কথাটা বোঝেন। তুলনীয় বস্তু বলতে যাকে তুলনা করা হয় তারে বোঝায়, না যার সাথে তুলনা করা হয় তারে বোঝায়? যার সাথে তুলনা করা হয় তারে বোঝায় কিন্তু উপমান মানে এই তুলনীয় বস্তু। আমরা সংজ্ঞা তো লিখবই না, লিখবো কি করে চিনবো? প্রথমে একটা উদাহরণ লিখবো, দেখেন। অরুণের ন্যায় রাঙা, তাকে কি বলা হয়? আচ্ছা, এবার আমাদের বলেন পরিচয় হলে কোন শব্দ থাকে? সমস্ত পদ না ব্যাস বাক্য? সমস্ত পদ। সমস্ত পদ কোনটা? অরুণ রাঙা। বলেন সমস্ত পদের শব্দ আছে কয়টা? দুইটা। বলেন পূর্বপদ অরুণ বিশেষণ না বিশেষণ? তাহলে এটা বিশেষ্য। পরপদ রাঙা, এটা বিশেষণ না বিশেষণ? বিশেষণ। খালি দেখবেন আপনি সমস্ত পদের মধ্যে পূর্বপদ বিশেষ্য আর পরপদ বিশেষণ আছে কিনা। তাহলে পূর্বপদ আর পরপদ যদি বিশেষণ হয়, মানে পূর্বপদ বিশেষ্য পরপদ যদি বিশেষণ হয়, আর তা দ্বারা যদি সত্য কোনো কিছু বোঝানো হয়, তাহলে তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। এখন বলেন সূর্য লাল, এটা সত্য না মিথ্যা? তাহলে লিখে রাখবেন বিশেষ্য যোগ বিশেষণ সমান সমান সত্য বোঝাবে। বিশেষ্য যোগ বিশেষণ সমান সমান সত্য বোঝাবে। তাহলে বিশেষ্য যোগ বিশেষণ সমান সমান কি বোঝাবে? যদি সত্য কিছু বোঝায় তাহলে তাকেই কি বলা হয়? না, উপমান কর্মধারয়। ঠিক আছে। আচ্ছা বলেন কার সঙ্গে তুলনা করা হয়েছে? অরুণ। তাহলে এই বাক্যে অরুণ কি? উপমান। যাকে তুলনা করা হয় তাকে তুলনা করা হয়েছে রাঙাকে, এটা হচ্ছে উপমেয়। এটা কি তাহলে? উপমেয়। তাহলে এইটা উপমান প্লাস উপমেয়। আচ্ছা আবার দেখেন, কাজলের ন্যায় কালো, তার নাম কি? কাজলের ন্যায় কালো, তাকে বলা হয় কাজল কালো। আচ্ছা তাহলে কালো কেমন? কালো কেমন? কাজলের ন্যায়। তাহলে কালোকে চিনতে গেলে কাকে চিনতে হবে? কাজলকে চিনতে হবে। আর যদি আপনি কাজল না চেনেন তাহলে গুড়াটিমার কালো চিনে লাভ নাই। চেনানো যাবে? লাভ নাই। তাহলে কালোকে তুলনা করা হয়েছে, এটা উপমেয় আর এটা হচ্ছে উপমান। কারণ বলেন বাস্তবে কাজল কালো সত্য না মিথ্যা? সত্য। তাহলে এটার নাম উপমান কর্মধারয় সমাস। পৃথিবীতে কালো জিনিস মানুষ খুব কম পছন্দ করে, কিন্তু কয়েকটা জিনিস কালো খুব বেশি পছন্দ করে। কি? তার মধ্যে জাম। জাম কিনতে গেলে লালটা কিনে কেউ আগে বলে ভাই জাম বাচ্চা বাচ্চা কালোটা দিবেন। তাহলে কালো জাম পছন্দ করে। পছন্দ করে চুলের কালার কি কালো। অনেকেই পছন্দ করে কালো শার্ট বা কালো শাড়ি। পছন্দ করে না? খালি পছন্দ করে না, চামড়াটা কালো, তাই না? হ্যাঁ, ও গরুরটা পছন্দ করে। খালি মানুষের চামড়াটা কালোটা পছন্দ করে না। তাও অনেকেই গরুর চামড়া কালো পছন্দ করে না। যাই হোক, এই জন্য সিরামের এত দাম। সিরাম কালোরে ফর্সা করে, তাই না? কোন সময় লাগান? ফাউন্ডেশনের আগে না পরে? ফাউন্ডেশনের আগে। আগে সিরাম দেয় তারপরে ফাউন্ডেশন দেয়। ফাউন্ডেশন কি বিল্ডিং মানে যা লাগে, এটা ফাউন্ডেশন। রড গুলো ঢেলে দেয়। আচ্ছা, গরু লাল কালারটা পছন্দ করে। তো যাই হোক, এরপর দেখেন তুষার শুভ্র। তাহলে তুষারের ন্যায় শুভ্র। তুষারের ন্যায় শুভ্র। তাহলে শুভ্র শব্দের অর্থ কি? সাদা। তাকে কি বলা হয়? তুষার শুভ্র। আচ্ছা বলেন সাদা দেখতে কেমন? তুষার কি? বরফ। তাহলে সাদা চিনতে গেলে কি চিনতে হবে আগে? বরফ না চিনলে সাদা চেনা যাবে? জীবনে না। সেই অন্ধের গল্প করতে হয়। দুই অন্ধ, আচ্ছা দুই অন্ধ ভিক্ষা করে। আচ্ছা দুইটাই যদি অন্ধ হয় তাহলে কি ভিক্ষা করতে পারে? না। তাহলে একটা অন্ধ আর একটা কানা। কানা বুঝেন তো? কানা মানে কিছু দেখে কিছু দেখে না, আর অন্ধ মানে পুরাই দেখে না। এবার কানাটা সামনে হাঁটে আর অন্ধটা পেছনে হাঁটে। তো লাঠি দিয়া একজন আরেকজনকে টেনে নেয়। তো দিন শেষে ভিক্ষা ভালো হয়েছে। তখন কানাডা অন্ধটাকে বলতেছে, ভাই আজকে তো রোজগার ভালো, জ্যৈষ্ঠী মাস, তাহলে এক কাজ করবো, বাজার থেকে আম দুধ কিনে নিয়ে যেয়ে খাবো, কিন্তু রোজগার ভালো।
তোমার সে বলতে চাচ্ছে দুধ কেমন, যে তুমি দুধ কিনো না, দুধ যে সাদা, সাদা কেমন, তুমি সাদা কিনো না, সাদা বকের মতো, ওই বক কেমন, তুমি বক কিনো না, দেখো যে বক এরকম লম্বা গা, হাত দিয়ে দেখাইছে, এরকম হাত দিয়ে দেখে, হাত বিশাল মোটা, ওরে আল্লাহ, এটা আমার গলা দিয়ে যাবেও না, আমি দুধ খাবো না। এখন এই সাদা চিনাইতে গেলে এরকম বরফকে চিনাইতে হয়, বরফ না দেখলে সাদা চেনানো যায় না। তাহলে দেখেন, তুষার শুভ্র, সত্য না মিথ্যা? সত্য। তাহলে সত্য বোঝালে তার নাম কি? উপমান কর্ম দ্বারায় সমাস। আরো উদাহরণ লেখার দরকার আছে? ওকে। এরপর উপমিত কর্ম দ্বারায়, উপমিত কর্ম দ্বারায়, এটা হলো প্রেমিক প্রেমিকাদের সমাস। মনে রাখবেন, প্রেমিক প্রেমিকা যদি মিথ্যা কথা ঠিকঠাক মতো না করতে পারে, জীবনে আপনাদের কোনো প্রেম টিকবে না। হ্যাঁ, প্রেম করতে গেলে, প্রেম টিকে রাখতে গেলে সারা জীবন মিথ্যা কথা করা লাগে। আর এই মিথ্যা কথা সত্যপাত দিয়েই প্রেম শুরু, এবং মিথ্যা কথার উপর ভিত্তি করেই প্রেম টিকে থাকে। হাজার কষ্ট হলেও বলে, কয় না তুমি আমার একমাত্র জীবন, তোমার জন্য কষ্ট করবো না, কার জন্য কষ্ট করবো, ভিতরে ভিতরে পুরে যাচ্ছে, আল্লাহ কত কষ্ট করে কয়টা টাকা জোগাড় করছিলাম, আর সেই কয়টা টাকা দিয়ে দেশটা কিনলাম, সেটার নাম ভালোবাসা। তাহলে ভাই, মিথ্যুকদের সমাসের নাম কি? উপমিত কর্মদ্বারের সমাস। সংজ্ঞা তো লিখবো না, চেনার বৈশিষ্ট্য লিখবো। দেখেন, বিশেষ্য যুগ বিশেষ্য, বিশেষ্য যুগ বিশেষ্য সমান সমান কল্পনা, কল্পনার আরেক নাম মিথ্যা। তাহলে যা কল্পনা তাই কি? মিথ্যা। তাহলে বিশেষ্য যুগ বিশেষ্য সমান সমান কল্পনা মিথ্যা। যেমন আপনাদেরকে খুশি করতে গেলে বলা লাগে, তোমারে দেখলে আকাশের চাঁদ ভালো লাগে না, ভালো লাগে না? হ্যাঁ, আইবত্তর গান, তোমায় দেখলে আকাশের চাঁদ ভালো লাগে না। তো এই যে কথাটা বলেছেন, আপা চিন্তা করে, আল্লাহ আমার কত ভালোবাসা, আপা খুশি, কিন্তু আপা জানে যে মিথ্যা কথা কইছে, তারপরে আপা খুশি, কারণ আপা মিথ্যা কথাই বিশ্বাস করে, পছন্দ না, বিশ্বাস করে, মিথ্যা কথাই বিশ্বাস করে। আবার আপাও যে আপনার লোকে মিথ্যা কথা কয় না তা কিন্তু না। কথা পেলাম, আমার যাচ্ছেন, কিন্তু যাচ্ছেন, অথবা রাত 12টার সময় বড় ভাই ফোন দেয়, ওটা আপন না। তো যাই হোক, তাহলে মিথ্যা কথা কওয়া লাগবে। মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, বলেন তাকে কি বলে? তাকে বলে মুখচন্দ্র, অথবা চন্দ্রমুখ, অথবা চন্দ্রমুখ। মনে রাখবেন, পরীক্ষায় চন্দ্রমুখটা আসে। তাহলে মুখ চন্দ্রের নাই। এবার বলেন, তুলনা করছি কাকে, তার সাথে? আচ্ছা, যার সাথে তুলনা করা হয় তার নাম জানি কি? উপমান। যাকে তুলনা করা হয় তার নাম জানি কি? তাহলে এখন দেখেন, উপমেয় আগে আসছে কিনা? উপমেয় আগে এসেছে, আর উপমান পরে বসছে। আচ্ছা, এবার খেয়াল করেন চন্দ্রমুখে, চন্দ্র শব্দটা বিশেষ্য, চন্দ্র শব্দটা কি? আবার মুখ শব্দটাও কি? দুইটাই বিশেষ্য। আর দুইটাই যদি বিশেষ্য হয়, তাহলে এটা হয় মিথ্যা। এটা কি হয়? মিথ্যা। তাহলে চন্দ্রমুখ হচ্ছে মিথ্যা। বলেন, মুখ কোনোদিন বাস্তবে চাঁদের মতো হতে পারে? পারে না। তাই বিশ্বাস যদি না করেন, তাহলে আমাদের এই প্রত্যেক আপাই অন্তত পক্ষে 10 জনের কাছ থেকে, 10টা ভাইয়ের কাছ থেকে এই কথাগুলো শুনেছে। এখন প্রমাণ করার জন্য এই টিউব লাইট গুলো বন্ধ করে দেই, দেখি ওদের মুখ আলো দেয় কিনা। দিবে? জীবনে না। ওই যে সাহেব আলী খান মোমবাতি নিভাই দেয় না, আপা ক্যাটরিনা না কারিনা কে যেন জিজ্ঞেস করে, কি ব্যাপার বাতি নিভাই লাগেন? ভাইজান বলে, আকাশের চাঁদ যখন ঘরে মোমবাতির দরকার কি? সেটা কয় লাখ। তোমরা লাখ দিয়ে গোসল করলে ঘরে টিউবলাইটের দরকার নাই। কারণ আপনারাও তো লাখ সাবান ব্যবহার করেন, তাহলে একটু টিউবলাইট বন্ধ করে দেখি আলো দেয় কিনা। জীবনে না। তার মানে বুঝতে হবে এটা মিথ্যা বা কল্পনা। তাহলে এর নাম হচ্ছে উপমিত কর্মধারায়। দেন কত বড় মিথ্যা কথা কই, পুরুষ সিংহের নাই। হ্যাঁ, পুরুষ সিংহের নেই। তাহলে পুরুষ কার নেয়? সিংহের নেয়। এর নাম সিংহ পুরুষ। ভাই, পুরুষ কোনোদিনই সিংহের মতো না, প্রত্যেকটা বিষয় তো পুরুষ ভেড়ার মতো। বিলাই না ভেড়া, মাথায় থাকবে মাথা। কথাটা আমি বলি নাই, বলেছে সৈয়দ অলিউল্লাহ। উপন্যাসের নাম লাল সালু। লাল সালু উপন্যাসে ধলা মিয়ার কাছে মজিদ মিয়া খালেদ ব্যাপারী সম্পর্কে বলে, বিয়ের পর পুরুষ ভেড়া হয়ে যায়, সে সমাজের হোক মাতাব্বর, হোক রাষ্ট্রপতি। তাহলে পুরুষ পুরুষ থাকে কতদিন? হ্যাঁ, না, যতদিন প্রেম না করে। প্রেম না করে অবস্থায় পুরুষ পুরুষ, প্রেম করলে পুরুষ গাধা, বিয়ে করলে পুরুষ ভেড়া। তাহলে খেয়াল করেন, দুনিয়ার মিথ্যা কথা। আচ্ছা, এখন এখানে কল্পনা করা হয়েছে পুরুষের কি কে? শক্তিকে, পুরুষের সাহসকে, যে পুরুষ শক্তিতে এবং সাহসে তার মতো, সিংহের মতো। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টা।
যার সাথে তুলনা করে সে উপমান, আর যাকে তুলনা করে সে উপমেয়। তাহলে এটা পুরোটাই মিথ্যা কথা। মিথ্যা কথা কিনা বলেন? আবার দেখেন, বলা হলো ফুল কুমারী, সরি, কুমারী ফুলের ন্যায়। দেন কত বড় মিথ্যা কথা। হয় কুমারী ফুলের ন্যায়। আচ্ছা বলেন তো, ফুল কিসের প্রতীক? ফুল হচ্ছে পবিত্রতা এবং স্নিগ্ধতার প্রতীক। তার মানে কুমারী মানে যার বিয়ে হয় নাই, সে দেখতে কার মতো? ফুলের মতো। এর নাম ফুল কুমারী। আচ্ছা তাহলে এইবার আমাদের বিবাহিত আপাদের কাছে গিয়ে বললেন যে তুমি শেষ, না আমাদের বিয়ে হয় নাই, আমরা পবিত্র আছি এবং ভালো আছি, তোমাদের বিয়ে হয়েছে, তোমরা অপবিত্র হয়ে গেছে, তোমাদের স্নিগ্ধতা শেষ হয়ে গেছে। রাগ করবে না? বাস্তবে কুমারী পাবেন কিনা কে জানে। যাই হোক, ওইদিকে না যাই। তাহলে বিয়ে না হইতে পারে, তাই না? তাহলে এটার নাম হচ্ছে ফুল কুমারী। তাহলে এটা পুরোটাই ডাহা মিথ্যা কথা। হতে গেছে, এটা মিথ্যা কথা। আসলে এটাতে কি বোঝানো হয়েছে? এটাতে বোঝানো হয়েছে যে মেয়েটা কুমারী আর যে ফুল, এই দুটো একরকম। কিভাবে? ফুল যখন গাছে থাকে, মানুষজন তাকে ছেঁড়ার চেষ্টা করে, করে কিনা? ওই ফুলটাই যখন ফুলের দোকানে বিক্রি হয়, আপনার পাশ দিয়েই যান, কিন্তু ফিরেও তাকান না। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে মেয়েটা কুমারী, তাকে বিয়ে করার জন্য অনেকেই নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিয়ে হয়ে গেলে আর তার খবর কেউ নেয় না। কিন্তু আমাদের সমাজ এখন উল্টাটা কিনা, তো বিয়ে হয়ে গেলে সবাই ভালোবাসে, আর বিয়ে হয়ে গেলে না হইলে অনেকে ভয় পায়, কি জানি ঘাড়ের উপর উঠে বসে কিনা, বিপদ। তাহলে এটার নাম হচ্ছে উপমিত কর্মধারয়। এরপর রূপক। রূপক কর্মধারয়। তাহলে রূপক কর্মধারয় কাকে বলে? দেখবেন একটি পদ থাকবে ধরাছোঁয়ার বাইরে, একটি পদ স্পর্শ করা যাবে না, স্পর্শ করা যাবে না। তবে দুইটা পদের মধ্যে যদি আপনি একটি পদকে স্পর্শ করতে না পারেন, তাহলে সেটাকে কি বলা হবে? রূপক কর্মধারয়। যেমন দেখেন, মন, মাছ। পরীক্ষার হলে সমস্ত পদ থাকবে কিনা? এটা সমস্ত পদ। বলেন এই সমস্ত পদের মধ্যে কয়টা পদ আছে? দুইটা, একটা মন আর একটা মাঝি। বলেন কাকে দেখতে পারেন? মাঝিকে। কাকে দেখতে পারেন না? মনকে। মনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কষ্ট দেওয়া যায় না। মনকে কষ্ট দেওয়া যায় না? আপনাদের তো বলেন মনে বেজায় কষ্ট, আছে না হুমায়ুন আহমেদের গান একটা, মনে বেজায় কষ্ট। আবার বলেন মন হচ্ছে আয়নার মতো, ভেঙে খান খান করে দিয়েছে, আর জোড়া লাগবে না, জোড়া লাগলেও দাগ থেকে যাবে। তখন মন কেমনে ভাঙছে দেখান দেখি আমরা। ছোট্ট একটা মন, সেই মনটা তুমি এত কষ্ট দিলা, আপনার মধ্যে ছোট, আপনি জানলেন কেমনে? দেখতেই তো পারলেন না। এই জন্য কবি জসিমউদ্দিন বলেছেন, মন তো এক ফালি কুমড়া নয়, যারা তারা কেটে কেটে দিলাম যায়। মন কি কুমড়ার ফালি? তুমি চাইলে আর দিয়ে দিলাম না। আরে মনের কোনো অস্তিত্বই নাই, তাহলে আমি তোমার দিব কেমনে? দেওয়াই যায় না। এই জন্য পৃথিবীতে কেউ কারো মন দিতে পারে না। তাহলে খেয়াল করেন, এটাকে দেখা যায় না, আর এটাকে ধরা যায়, ছোঁয়া যায়, ইচ্ছা করলে গালাগালি করা যায়, জুতা বেটাও করা যায়, যায় না? তাহলে এটা রূপক হলো কি করে? এটার মধ্যে তো বিরাট তফাৎ। তফাৎ না ভাই? রূপক হতে গেলে দুটো এক হতে হবে। দেখেন এই দুইটাই এক। কি করে? কবি বলেছেন, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, মন রে আমি চাই যত বুঝাইতে, মন চাই তত ঘোড়া দৌড়াইতে। ভাই মন যদি ঘোড়া দৌড়ায়, তাহলে মনটা কি বলেন তো? ড্রাইভার। মন ড্রাইভার না, মন আপনারে চালায়। তাহলে আপনার পরিচালক কে? মন। অপরপক্ষে নৌকাকে কে চালায়? মাঝি। তাহলে দুইটার কাজ এক কিনা? দুইটার কাজ যখন এক হয়, তখন তাকে কি বলা হয়? রূপক। বস্তুগত দিক থেকে আলাদা জিনিস হবে, কিন্তু দুইটার কাজ কি হবে? এক হবে, তখনই তাকে কি বলা হবে? রূপক। তাহলে বেশবাক্যের সময় মন, রূপ, মাঝি। মন, রূপ, মাঝি। এরপর বিষাদ সিন্ধু। কার লেখা বলেন? মীর মোশাররফ হোসেন। তাহলে বিষাদ, দুঃখকে দেখা যায় না, সাগরকে দেখা যায়, তাহলে দুঃখটাও সাগরের মতো। তাহলে বিষাদ রূপ সিন্ধু। বিষাদ রূপ সিন্ধু। যার নায়ক কে ছিল? এজিদ। প্রধানল। প্রধানল। ক্রোধ, ক্রোধ মানে কি? রাগ, তাই না? প্রধানল। তাহলে ক্রোধ, রূপ, অনল। তাহলে আগুনের কাজ সবকিছুকে জ্বালিয়ে পুড়ে শেষ করা, আর রাগের কাজও কি? সবকিছুকে জ্বালিয়ে পুড়ে শেষ করা। যার কারণে এটাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। অনলাইন লেখা শেষ হলে প্রবেশ করবেন, ডান।
তাহলে কর্ম দ্বারা শেষ। হেডলাইন তৎপুরুষ সমাস। দেখেন পূর্ব পদ থেকে বিভক্তি লুপ্তে, পূর্ব পদ থেকে বিভক্তি লুপ্তে, পূর্ব পদ থেকে বিভক্তি লুপ্তে পরপদের অর্থ প্রাধান্যকে, পরপদের অর্থ, পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাস হয়, পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাস হয়, যে সমাস হয় তাকে কি বলা হয়? তাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে পূর্ব পদ থেকে বিভক্তি লুপ্তে পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এটা দিয়ে তৎপুরুষ 9 প্রকার। তাহলে তৎপুরুষ কয় প্রকার? 9 প্রকার। ব্রেকেট দিয়ে বর্তমানে, বর্তমানে 3 প্রকার। তাহলে বলেন পড়া কমছে না বাড়ছে? পড়া কমছে, তাই না? বস্তুত পড়া কমে নাই, যা ছিল তাই আছে, খালি নাম বদলেছে। তার মানে 3 প্রকার দিয়ে আমরা কয় প্রকার পড়বো? 9 প্রকার। তবে হ্যাঁ 2 প্রকারটা কমে গেছে, মানে 9 প্রকার থেকে 2টা বাদ গেছে, মানে আমাদের 7 প্রকার পড়তে হবে। আমরা এই 3 প্রকারের মধ্য দিয়ে মূলত 7 প্রকার পড়বো। 1 নম্বর বিভক্তি লোপে তৎপুরুষ। বিভক্তি লোপে তৎপুরুষ। কি লোপে তৎপুরুষ? বিভক্তি লোপে তৎপুরুষ। এটা হলো 1 নম্বর। ব্রেকেট দিয়ে লিখবেন দ্বিতীয়া ষষ্ঠী সপ্তমী, দ্বিতীয়া ষষ্ঠী সপ্তমী বিভক্তি লোপ পায়, বিভক্তি লোপ পায়। তাহলে কি কি বিভক্তি লোপ পায়? দ্বিতীয়া ষষ্ঠী সপ্তমী। তাহলে 3টা বিভক্তি লোপ পেলে নতুন বই অনুসারে তাকে কি বলা হয়? বিভক্তি লোপে তৎপুরুষ। মনে রাখবেন এটা নতুন বই অনুসারে বলা হয় বিভক্তি লোপে তৎপুরুষ। আর পুরাতন বই অনুসারে দ্বিতীয় বিভক্তি লুপ্ত হলে তাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ। ষষ্ঠী বিভক্তি লুপ্ত হলে তাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ। আর সপ্তমী বিভক্তি লুপ্ত হলে তাকে বলা হয় সপ্তমী তৎপুরুষ। আমরা এবার একটু উদাহরণ লিখবো, মুছে ফেলে এটুকু উদাহরণ শুরু থেকে দিয়ে একটু। দেখেন বিস্ময়কে আপন্ন, বিস্ময় আপন্ন তার নাম বিস্ময়াপন্ন। দেখেন বিপদকে আপন্ন তার নাম বিপদাপন্ন। আগে লেখা শেষ করি পরে বলি। ভাতকে রাধা, এই রাধার মধ্যে চন্দ্রবিন্দু দিতে হবে, তাহলে কৃষ্ণের রাধা হয়ে যাবে। এর নাম হচ্ছে ভাত রাধা। ভাত রাধা। নবেলকে পড়া, নবেলকে পড়া তার নাম নবেল পড়া। রথকে দেখা, রথকে দেখা তার নাম রথ দেখা। ছেলেকে ভুলানো, ছেলেকে ভুলানো তার নাম হচ্ছে ছেলে ভুলানো। মানে ছেলেদেরকে সারা জীবন ভুলে রাখতে হয়, আর ছেলেরা ভুলেও যায়। কারণ পৃথিবীতে সব থেকে সহজ কাজ হচ্ছে ছেলে পটানো। ওরা পটেই থাকে, খালি টাকা ঠোঁটে আবার যদি মিষ্টি হাসি দিয়ে ডাক দিয়ে কয় ভাইয়া, তাইলে এই কাজ। একটা জিনিস খেয়াল করেন, এই যে ভোলানো, দেখা, পড়া, রাধা, বলেন এগুলো ক্রিয়াপদ কিনা? ক্রিয়া না? তার মানে এই যে আপন্ন, এইটা হচ্ছে ক্রিয়া, এটাও ক্রিয়া। তার কারণ বিপদের কাছাকাছি সম্মুখীন হওয়া বোঝানো হয়। তার মানে দ্বিতীয় তৎপুরুষ সমাসে সর্বদা ক্রিয়াপদ বোঝানো হয়। কি পদ বোঝানো হয়?
তাহলে ক্রিয়াপদ যদি থাকে তাহলে আমরা বুঝতে নেব এইটার নাম পুরাতন বই অনুসারে দ্বিতীয় তৎপুরুষ, আর নতুন বই অনুসারে বিভক্তি লোপে তৎপুরুষ। তাহলে আমরা পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো দ্বিতীয় তৎপুরুষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় তৎপুরুষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় তৎপুরুষ। এখন পর্যন্ত আসে নাই, কিন্তু এখন তো আসতে পারবে। আর আগে তো বই ছিল না। বিভক্তি লুপ্ত তৎপুরুষ না আসে শুধু তৎপুরুষ দেবে, কিন্তু আপনাকে তো সব জেনে যেতে হবে। মানে দ্বিতীয় বিভক্তি লুপ্ত হলে পুরাতন বই অনুসারে দ্বিতীয় তৎপুরুষ, নতুন বই অনুসারে বিভক্তি লোপে তৎপুরুষ। এখন চায়ের বাগান, চায়ের বাগান তাকে কি বলা হয়? চা বাগান। পুষ্পের সৌরভ, পুষ্পের সৌরভ নাম কি তার? পুষ্প সৌরভ। পুষ্পের সৌরভ নাম তার পুষ্প সৌরভ। দেশের সেবা নাম কি তার? দেশ সেবা। কবির ঘর নাম কি তার? কবিঘর। পুতুলের নাচ, পুতুলের নাচ তাকে কি বলা হয়? পুতুল নাচ। ছাত্রের সমাজ, ছাত্রের সমাজ তার নাম ছাত্র সমাজ। তাহলে দেখেন এখানে প্রত্যেকে জায়গায় এর অথবা র বিভক্তি লুপ্ত হয়েছে কিনা। তাহলে র এবং এর বিভক্তি লুপ্ত হলে পুরাতন বই অনুসারে কি বলা হয়? ষষ্ঠী তৎপুরুষ। পুরাতন বই অনুসারে ষষ্ঠী তৎপুরুষ। আর নতুন বই অনুসারে কি বলা হয় বলেন? বিভক্তি লোপে তৎপুরুষ। শেষ লেখা বুঝবো? দেখেন রাতে কানা নাম কি তার বলেন তো? রাত কানা। তাহলে দিনে কানা, দিন কানা। দুপুরে কানা মানে যখন কানা তখন কানা। আছে নাকি এরকম? গাছে পাকা নাম কি তার? গাছ পাকা। ভোজনে পটু তার নাম কি? ভোজনে পটু তার নাম ভোজন পটু। ভোজন পটু কোন এলাকার মানুষ? ময়মনসিংহ বরিশাল। খাওয়া দাওয়ার পটু, খুব খাইতে পারে। ময়মনসিংহ বরিশাল প্রচুর খায় নাকি? হ্যাঁ, কি কয় কম খায় ধনী মানুষ, যার কোটি কোটি টাকা, সে খাইতে পারে না তো। তার ডায়াবেটিস, তার হার্টের সমস্যা। হ্যাঁ, গরিবরা বেশি খায়, এটাও সত্য, খায়। গরিবরা পরিশ্রম বেশি করে না, না খেলে চলে। আজকের প্রথম আলো পেপার পড়েছেন? বলেন বউ পিঠায় কোন এলাকার মানুষ বেশি? বরিশাল। আজকের সিলেটে হচ্ছে কম, আর বরিশাল হচ্ছে বেশি। তবে আমি যতটুকু জানতাম এতদিন ধারণা পাল্টে গেল, কারণ বরিশালের আপারাই জামাই ধরে বেশি পিঠায়। হ্যাঁ, একসাথে মিলামিশা পিঠায়। যাই হোক, আজকের প্রথম আলো পত্রিকায় এই যে এখানে আছে 3 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, না, স্ত্রীকে প্রহার করে সব থেকে বেশি বরিশালের পুরুষ, আর সব থেকে কম প্রহার করে সিলেটের পুরুষ। এবং আমি সেটা আমার পেজে আপলোডও দিয়েছি। হ্যাঁ,
প্রহার করবে থেকে ঘোরার দিন। হ্যাঁ তাকে লন্ডনে, হ্যাঁ তাকে লন্ডনে। আচ্ছা যাই হোক, পিটাপিটির কাম ভালো না। হ্যাঁ, পিটাপিটির কাম ভালো না। প্রয়োজনে দুই কথা বুঝাই করে তারা ছেড়ে দিবেন, তবে পিটাপিটি করবেন না। আচ্ছা তাহলে দেখেন, ভোজনের পটু তার নাম ভোজন পটু। আচ্ছা বলেন তো, বাক্সে বন্দি তাকে কি বলা হয়? বাক্সে বন্দি তার নাম হচ্ছে বাক্স বন্দি। আচ্ছা বলেন, বস্তায় পচা তার নাম কি? বস্তায় পচা তার নাম হচ্ছে বস্তা পচা। বলেন এখানে প্রত্যেকটাতেই কোন বিভক্তি যুক্ত হয়েছে? সপ্তমী। তাহলে পুরাতন বই অনুসারে কি নাম, আর নতুন বই অনুসারে বিভক্তি লোপে তৎপুরুষ। তাহলে বলেন, আমরা পুরাতন বই অনুসারে তৎপুরুষ কয়টা পড়ে ফেলছি অলরেডি? 3টা। আর নতুন বই অনুসারে 1টা। নাম্বার 2, বুঝতে পারলাম। এই অনলাইনে যারা আছেন, এটা সারা শব্দ দিয়েন ভাই, বলে বুঝি না যা তারা আছেন না ঘুমিয়ে গেছেন। বুঝলো? ওকে। 2 নম্বর, অনুসর্গ তৎপুরুষ। অনুসর্গ তৎপুরুষ। আমাদের বাংলা ভাষায় কিছু বিভক্তিকে অনুসর্গ বলা হয়। নবম দশম শ্রেণী পুরাতন বুধ বই, পৃষ্ঠা নম্বর 159। ওই 159 পৃষ্ঠা খুঁজলে দেখবেন যে 3 ধরনের বিভক্তিকে অনুসর্গ বলা হয়। তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। মূলত এই 3টা বিভক্তিকে বিভক্তি বলা হয় না, কি বলা হয়? অনুসর্গ। মানে ব্রেকেট দিয়ে লিখবেন, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী বিভক্তি লোপ পাবে। বিভক্তি লোপ পাবে। তাহলে তৃতীয়, চতুর্থী, পঞ্চমী বিভক্তি লোপ পাবে। তাহলে তৃতীয়, চতুর্থী, পঞ্চমী বিভক্তি লোপ পেলে তাকে কি বলা হয়? কি বলা হয় বলেন? অনুসর্গ তৎপুরুষ। যেমন, যেমন মন দিয়ে গড়া। বলেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় মন গড়া। তাহলে কোন বিভক্তি লুপ্ত হয়েছে? দিয়ে। এবার দেখেন, মধু দিয়ে মাখা, লেখাই তো ওঠে না। তাহলে মধু দিয়ে মাখা, তাকে কি বলা হয়? মধু মাখা। জ্ঞান দ্বারা শূন্য। জ্ঞান দ্বারা শূন্য, নাম কি তার? তার নাম হচ্ছে জ্ঞান শূন্য। শ্রম দ্বারা লব্ধ, তাকে কি বলা হয়? শ্রম লব্ধ। শ্রম দ্বারা লব্ধ, তাকে বলা হয় শ্রম লব্ধ। তাহলে এখানে তৃতীয় বিভক্তি লুপ্ত হয়েছে। তাহলে তৃতীয় বিভক্তি লুপ্ত হলে পুরাতন বই অনুসারে কি বলা হতো? তৃতীয় তৎপুরুষ। আর নতুন বই অনুসারে কি বলা হয়? নতুন বই অনুসারে কি বলা হয়? অনুসর্গ তৎপুরুষ। আর পুরাতন বই অনুসারে কি বলা হয়? তৃতীয় তৎপুরুষ। ক্লিয়ার? ওকে, বুঝলাম। বুঝলো? বিয়ের জন্য পাগলা, বলেন কারা? ছেলেরা বিয়েটা করে কারে? ওই মেয়েরই। তার মানে দুইজনই পাগল। পাগল না হলে ওরা বিয়ে হয়? বিয়ের জন্য পাগলা, তার নাম বিয়ে পাগলা। আর এই বয়সে পাগল হবেন না, হবে কোন বয়সে? বিয়ে পাগলা। এখানে জন্ম হচ্ছে চতুর্থ বিভক্তি, জন্ম এবং নিমিত্ত। আপনারা কনফিডেন্স আসছেন, কেন আসছেন? হ্যাঁ, কনফিডেন্স আসছেন কেন? পড়ালেখা শিখতে? আরে কি এর আন্ডা বিসিএস আসছেন, ভালো করে একটা বিয়ে হয়। কারণ চাকরিটা পাইলেই বিয়েটা হবে। ওই বিয়ে করার জন্য চাকরির দরকার, চাকরির জন্য বিয়ে আজকে আছে। আর যারা বিয়ে করে আসছে, আচ্ছা, এই জন্যই তো আরো বেশি দরকার হয়, যাতে ওটা টিকে থাকে। কারণ যে কোনো মুহূর্তে যাওয়ার সম্ভাবনা আছে। আরে জাস্টিন ট্রুডোটাই টিকে নাই, তাই না? হ্যাঁ, পাওয়া যায়। ও, দরকার আছে। রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পে বলেছেন, প্রত্যেকটা যুবক যুবতী, বিশেষ করে 23 থেকে 30, এদের জীবনের ইচ্ছা দুই। এক হচ্ছে কেরিয়ার কবে ডেভেলপ হবে, দুই হচ্ছে ওই রাত কবে আসবে, এই চিন্তায় ঘুমাইতে পারে না।
বিশ্বাস না করলে গল্প আবার পড়ে নিয়েন, গল্পের নাম অপরিচিতা। আশা করি ইন্টারভিউতে পড়ে আসার কথা, করেন নাই? আপনাদের সময় ছিল না? আপনাদের ছিল হৈমন্তী? হৈমন্তী ছিল। আপনার এইচএসসি কত হয়? এইচএসসি, এইচএসসি তে এটা পরিবর্তন হয় 12-তে। আচ্ছা, যার কারণে পান নাই। তো অপরিচিতার আমার পড়া রবীন্দ্রনাথের যতগুলো ছোট গল্প আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় রোমান্টিক ছোট গল্প, কিন্তু গল্পটা সামাজিক গল্প। আর রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক গল্পের মধ্যে সব থেকে বেশি রোমান্টিকতা প্রবেশ করানো, আর সেটা আছে অপরিচিতের মধ্যে। ওইটা দেখেন কি পরিমাণ মজা। হ্যাঁ, পল্লী আপনার বিয়ে করতে ইচ্ছে করবে আবারও। যাই হোক, হ্যাঁ, না হৈমন্তীর মধ্যে অত রোমান্স নাই। হৈমন্তীর মধ্যে করে একটা ছবি দেখে ভালো লেগে যায়, এরপরে বিয়ে করে। হ্যাঁ, বিয়ের পর সে আমার সম্পত্তি নেই, সম্পদ পুরো ডিম অত্যাচারে সে মারা যায়। আর এখানে না দেখেই পাগল হয়ে যায়, খালি একজনের কাছ থেকে বিবরণ শুনে যে মেয়ে একখানা আছে। মেয়ে যদি বলো খাসা মেয়ে আছে, এই কথা শুনে ভাইজানের ঘুমাইতে পারে না। কারণ রবি বললেন প্রত্যেকটা পুরুষের মনে একটি করে কল্পিত নারী আছে, আর প্রত্যেক নারীর মনে একাধিক কল্পিত পুরুষ। একাধিক না, কি কয়? একাধিক কিনা? এই বাড়িতে কই? এই রংপুর একাধিক থেকে একজন, আরো কি এর একজন? একাধিক। কারণ ওরে যে যে পছন্দ করে প্রত্যেকের নিয়ে 5 মিনিট করে ভাবে এই ছেলেটা যখন মেসেজ দিল সে আসলে করে কি, ও আসলে কি করে, চাকরি বাকরি করে কিনা, দেখতে কেমন। আবার বিকালে যেটা মেসেজ দেয়, হ্যাঁ, যেটা ফেসবুকে খুব সুন্দর করে লাভ রিয়াক্ট দেয়, ও এটা নিয়েও 5 মিনিট ভাবে। এই জন্য লালন বলেছেন মনের ঘরে বাস করে কয়জনা, ও মন জানো না। তো এলো মন। যাই হোক, দেখেন তাহলে বিয়ের জন্য পাগলা, এর নাম কি? পাগলা। বিয়ে পাগলা কোন বিভক্তি লুপ্ত হয়েছে? জন্ম। দেখেন বসতের নিমিত্ত বাড়ি, কি ব্যাপার? মিসাইল কি আমাদের দেশে পড়ে নাকি? বসতের নিমিত্ত বাড়ি, তার নাম কি? বসত বাড়ি। ছাত্রের জন্য আবাস, ছাত্রের জন্য আবাস, বলেন তার নাম কি? ছাত্রাবাস। বালিকার জন্য বিদ্যালয়, বালিকার জন্য, বালিকার জন্য বিদ্যালয়, বালিকার জন্য বিদ্যালয়। বলেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় বালিকার বিদ্যালয়। বলেন তো মেয়েদের জন্য প্রথম বিদ্যালয় কে স্থাপন করেন আমাদের দেশে? মানে ভারত উপমহাদেশে কে প্রথম স্থাপন করেন? ত্যাগমূরকে, গুড, কৃষ্ণচন্দ্র বিদ্যাসাগর। বলেন আমাদের এই দেশে প্রথম ক্ষুদ্র ঋণ প্রকল্প কে চালু করেন? কাজী হাসান আবেদ, গুড। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তো কোন দেশের ছিল? কে করেছে? ভারতের ছিল। আপনি বললেই হবে? জমিদারি বাংলাদেশ হচ্ছে কবে? এই 1972 সালে। 72 আগে যদি কেউ, তাহলে 47 সালে। রবীন্দ্রনাথ পড়ছে কবে? 41 সালে। ততদিন পর্যন্ত আমরা কি ছিলাম? তো হ্যাঁ, কোন দেশের ছিল? ছিল কোন দেশ? আরে রবীন্দ্রনাথ জীবিত থাকা অবস্থায় ভাগ হয়েছে। আর রবীন্দ্রনাথ নোবেলের টাকা কি ভারতে রেখাইতেছে না রাজশাহী রেখাইতেছে? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের টাকায় প্রতিষ্ঠিত, এবং রবীন্দ্রনাথের ক্ষুদ্র ঋণ ওই রাজশাহী নাটোরে প্রতিষ্ঠিত করেছিল। তাহলে কোন দেশে করেছে? কোন এখন কোন দেশে করেছে? আহ এলো কথা। তাহলে বালিকা বিদ্যালয় প্রথম স্থাপন করা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যার জাহাজ। ওকে। ডাকের জন্য মাসুল, তার নাম কি? ডাক মাসুল। ডাকের জন্য মাসুল, তার নাম হচ্ছে ডাক মাসুল, তার নাম হচ্ছে ডাক মাসুল। মাপের জন্য কাঠি, তার নাম কি বলেন? মাপের জন্য কাঠি, তার নাম কি? মাপ কাঠি। মানে মাপের জন্য যে কাঠিটা তৈরি হয়েছে, যেটা দিয়ে মাপে, ওই যে জমি মাপে না শিকল দিয়ে, 20টায় কি জানি কয়, 20 শিকলে হয়, মানে এতটুকু এতটুকু থাকে, ওই তো ট্রেন আর কি। ওই 20টায় হয় 1%। হ্যাঁ, 1%। মানে এই পাশে 20, এই পাশে 20, ওই পাশে 20। বাংলায় কয় 14 হাত।
তাহলে দেখেন প্রত্যেকটা চতুর্থী বিভক্তি লুপ্ত হয়েছে, এই জন্য এগুলাকে বলা হয় পুরাতন বই অনুসারে চতুর্থী তৎপুরুষ সমাস। পুরাতন বই অনুসারে চতুর্থী তৎপুরুষ সমাস। বালিকা বিদ্যালয় কি একসাথে লিখতে হবে নাকি আলাদা? জি একসাথে লিখতে হবে। আমি কি আলাদা লিখছি? একসাথেই হবে আর কি। সমাসবদ্ধ পদের মাঝখানে কি থাকে না? মাপকাঠি। তাহলে এগুলাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ। তাহলে পুরাতন বই অনুসারে কি নাম? চতুর্থী তৎপুরুষ। আর নতুন বই অনুসারে কি নাম? অনুসর্গ তৎপুরুষ। এরপর আসেন, জেল থেকে পলাতক। জেল থেকে পলাতক তাকে কি বলা হয়? তাকে বলা হয় জেল পলাতক। ঋণ থেকে মুক্ত। ঋণ থেকে মুক্ত তাকে বলা হয় ঋণ মুক্ত। মুখ থেকে ভ্রষ্ট তাকে বলা হয় মুখ ভ্রষ্ট। বোটা থেকে ফসা তাকে বলা হয় বোটা ফসা। আচ্ছা বলেন, এই প্রত্যেকটা শব্দে বিচ্ছেদ বোঝানো হয়েছে কিনা? বিচ্ছেদ, ব্রেকআপ, ছেড়ে যাওয়া। অর্থাৎ পঞ্চমী তৎপুরুষ মানেই হচ্ছে ব্রেকআপ হওয়া, পঞ্চমী তৎপুরুষ মানেই হচ্ছে বিচ্ছেদ হওয়া। ক্লিয়ার? তাহলে পুরাতন বই অনুসারে এটার নাম কি হবে বলেন? পঞ্চমী তৎপুরুষ। একটা ব্যতিক্রম আছে, পরাণের চেয়ে প্রিয়। পরাণের চেয়ে প্রিয়, তার নাম কি জানো? পরাণ প্রিয়। দুনিয়ার মিথ্যা কথা। পরাণের চেয়ে প্রিয় তার নাম পরাণ প্রিয়, আর প্রাণের চেয়ে প্রিয় তার নাম প্রাণ প্রিয়। এটা লিখবেন। এর থেকে পৃথিবীতে বড় মিথ্যা কথা নাই। নিজের পরাণের থেকে আবার অন্য কেউ প্রিয় হয় কেমনে? যারা কয় তারা ভণ্ড, আর যারা শোনে ওরা হলো আরো বড় ভণ্ড। ঠিক আছে, এবার বলেন কয়টা বললেন আপনারা? তৎপুরুষ কয়টা বললেন? তৎপুরুষ ছয়টা করেছেন। তৎপুরুষ কয়টা করছেন? ছয়টা। ছয়টা করেছেন কয়টার মধ্যে মাধ্যমে? ছয়টা করেছেন দুইটার মাধ্যমে। ছয়টা করেছেন মাত্র দুইটার মাধ্যমে। ওকে। 3 নম্বর, তাহলে নতুন বই অনুসারে 3, পুরাতন বই অনুসারে 7। অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ কি তৎপুরুষ? অলুক তৎপুরুষ। তাহলে অলুক তৎপুরুষ কারে কয়? চার দিয়ে লিখবেন। আচ্ছা একটু বলে দেই, পূর্ব পদ থেকে যদি কোন সমাসের বিভক্তি লুপ্ত না হয় তার নাম হচ্ছে অলুক সমাস। কি সমাস? অলুক। আর তৎপুরুষের বৈশিষ্ট্য যদি প্রাধান্য পায় তাহলে অলুক তৎপুরুষ। পূর্ব পদ থেকে বিভক্তি লোপ পায় না তার নাম অলুক। দ্বন্দ্ব সমাসের প্রাধান্য পেয়েছে তার নাম কি হবে? অলুক দ্বন্দ্ব। মনে করেন যে বিভক্তি লুপ্ত হয় না তার নাম অলুক। বহুব্রী সমাসের বৈশিষ্ট্য প্রাধান্য পেয়েছে তার নাম হচ্ছে অলুক বহুব্রী। এরকম। তাহলে লিখবেন পূর্ব পদ থেকে পূর্ব পদ থেকে বিভক্তি লোপ না পেলে, পূর্ব পদ থেকে বিভক্তি লোপ না পেলে তাকে কি বলা হয়? অনুপ তৎপুরুষ। 4 দিয়ে লিখবেন যা সমস্ত পদ, যা সমস্ত পদ তাই ব্যাস বাক্য। তাহলে যা সমস্ত পদ তাই কি বলেন? ব্যাস বাক্য। তাহলে যা সমস্ত পদ তাই ব্যাস বাক্য, তার মানে যা সমস্ত পদ তাই হচ্ছে ব্যাস বাক্য। যেমন দেখেন, যেমন তেলে ভাজা, তাহলে এটা হলো ব্যাস বাক্য। আর সমস্ত পদ একসাথে লিখতে হবে তেলে ভাজা। বলেন এখানে পূর্ব পদে বিভক্তি কি আছে? এ। বলেন এখানে এ বিভক্তি আছে না লোপ পেয়েছে? আছে। তাহলে বিভক্তি থেকে গেলে তাকে বলা হয় অলুক তৎপুরুষ। আপনাকে বলা হলো
আর ঘোড়ার ডিম দেখছেন নাকি? ঘোড়ার ডিম পরীক্ষা খাতায় পাওয়া যায়। ঘোড়ার ডিম, তাহলে ব্যাস বাক্যে একটি স্পেস থাকবে আর সমস্ত পদে একসাথে লিখতে হবে ঘোড়ার ডিম। তাহলে দেখেন র বিভক্তি রয়ে গেল। এরপর হচ্ছে মনের মানুষ। মনের মানুষের ব্যাস বাক্য কি বলেন? তাহলে মনের মানুষ সমান সমান কি? জঙ্গলের মানুষ। তাহলে মনের মানুষ, মনের মানুষ, তাহলে মনের মানুষ থাকে কোথায়? জঙ্গলে। মজদু কোথায় থাকতো? জঙ্গলে। প্রেম করলে ভাই জঙ্গলে যাওয়াই লাগে, উপায় নাই। মনের মানুষ, মনের মানুষ। তাহলে সোনার বাংলা ব্যাস বাক্য কি? শেখ হাসিনার বাংলা নাকি? সোনার বাংলা, খালি এই নাম দিয়েই তো খাইছে। সোনার বাংলা, সোনার বাংলা সমান সমান সোনার বাংলা, যা ব্যাস বাক্য তাই সমস্ত পদ। তাহলে এর নাম অলোপ তৎপুরুষ সমাস। তাহলে আমাদের তৎপুরুষ শেষ। এরপর বহুব্রীহি। উপপদ তৎপুরুষ, নয় তৎপুরুষ খতম, বাদ খেয়ে ফেলছে। প্রশ্ন হচ্ছে বাদটা কেন? প্রত্যেকটা উপপদ তৎপুরুষ বহুব্রীহি সমাস। এই জন্য নতুন ব্যাকরণ বিদ্যা চিন্তা করলেন যেহেতু এগুলো বহুব্রীহির অন্তর্গত, আর খামাখা এগুলোর আলাদা নাম দিয়ে পড়াইতে চাই না। আর নয় তৎপুরুষ গুলো সবগুলো আবার নয় বহুব্রীহিতের মধ্যেও পাওয়া যায়, সুতরাং এটার দরকার ডাকে, এই জন্য তারা বাদ দিয়ে দিচ্ছে। কেবল সমাজ শেষ করলাম দুইটা। হ্যাঁ, বহুব্রীহি হলে মোটামুটি হয়ে যায়, কারণ দ্বন্দ্ব তো পারেনি। মা বাবা হাত দাদার হওয়ার কঠিন। আচ্ছা, বহুব্রীহি আরো সহজ, কারণ যা বোঝা যায় না গোড়ার দিন তার নামই কি বহুব্রীহি, তাই না? লিখবেন বহুব্রীহি কারে কয়? ব্যাস বাক্যের অর্থ প্রাধান্য না পেয়ে, ব্যাস বাক্যের অর্থ প্রাধান্য না পেয়ে বা ব্যাস বাক্যের অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝালে তাকে বহুব্রীহি সমাস বলে। ব্যাস বাক্যের অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝালে তাকে বহুব্রীহি সমাস বলে। ব্যাস বাক্যের অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝালে তাকে বহুব্রীহি সমাস বলে। তাহলে ব্যাস বাক্যের অর্থ না বুঝিয়ে যদি ভিন্ন অর্থ বোঝায় তাকে কোন সমাস বলে? বহুব্রীহি। স্টার দিয়ে লিখবেন ব্যাস বাক্যের শেষে থাকে যার, বহুব্রীহি সমাস নাম তার। তাহলে ব্যাস বাক্যের শেষে থাকে যার, তাহলে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে সাধারণত কি থাকে? যার থাকে, যার বা যাতে। ব্যাস বাক্যের শেষে থাকে যার, তাহলে ব্যাস বাক্যের শেষে থাকে, ব্যাস বাক্যের শেষে থাকে যার। তাহলে ব্যাস বাক্যের শেষে যদি যার থাকে তাকে কি বলা হয়? বহুব্রীহি সমাস। ব্যাস বাক্যের শেষে যার থাকলে তারা কয় বহুব্রীহি সমাস। বহুব্রীহি ৮ প্রকার। তাহলে বহুব্রীহি কয় প্রকার? ৮ প্রকার। বলেন কম না বেশি? হ্যাঁ, এইটা তো আপনাদের কোচিং বুঝতে চায় না যে সমাস একটাতে শেষ করা যায় না। হ্যাঁ, 10টা পর্যন্ত পড়াবো। আমি আর বাসায় যাবো না আজকে। আমার বাসা হলো সেই গাজীপুর চৌরাস্তা। আপনি কোন পর্যন্ত যান? মানে টঙ্গী। আর আমি যাবো সেই গাজীপুর চৌরাস্তা। তার মধ্যে আজকে আনি নেই বাইক। বাইক আনি নেই মানে আমাকে যাইতে হবে বিআইপি 27-এ। আর এই রাত্রেবেলায় বিআইপি 27-এ মনে করেন যে আহ, দাঁড়ায় দাঁড়ায় যাওয়া লাগবে, সিট পাবো কি পাবো না সন্দেহ আছে। বাইকের নেই কারণ বৃষ্টির হঠাৎ করে না বলে চলে আসে, মানে কোনো কওয়া নাই, হঠাৎ করে নেমে গেছে। চিন্তা করলাম এত রাতে আবার সারাদিন ক্লাস নিয়ে শরীরে যায় ক্লান্ত, বাইক চালাতে ভালো লাগে না, তখন চোখেও দেখি না, মাঝে মাঝে মনে হয় যে ঘুমাই। এয়ারপোর্ট পর্যন্ত কষ্টই হয়, গত মাসে যখন আসছিলাম তারপরে ওই এয়ারপোর্ট পর্যন্তই কষ্ট করে গিয়েছি। যাই হোক, তার মানে আমি আজকে আপনার সাথে যাচ্ছি না, আপনি আমার সাথে যাচ্ছেন, একই তো কথা। আচ্ছা, তাহলে বহুব্রীহি কয় প্রকার? ৮ প্রকার। এখন প্রশ্ন হচ্ছে আমরা ৮ প্রকার পড়বো কিনা? উত্তর হচ্ছে না, পড়বো মাত্র তিনটা। তিনটা গুরুত্বপূর্ণ। ১ নম্বর, সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ, সমানাধিকরণ
বহু ব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে সমানাধিকরণ বহুব্রীহি কাকে বলে? দেখবেন পূর্বপদ, পূর্বপদ বিশেষণ, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে, পরপদ বিশেষ্য হলে, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। সমানাধিকরণ, সমানাধিকরণ বহুব্রীহি বলে। তাহলে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে তাকে কি বলা হয়? সমানাধিকরণ বহুব্রীহি। আচ্ছা, বহুব্রীহি কিন্তু একটা উদাহরণ দেয় নাই, তাই না? তো একটা উদাহরণ আগে একটু দিয়ে নেই। বহুব্রীহি নিজে একটা বহুব্রীহি সমাস, সেটা কিভাবে দেখেন? বহু ব্রীহি দ্বার, আশেপাশে লেখার দরকার নাই, তার নাম বহু ব্রীহি। খেয়াল করেন, এখানে ব্রীহি শব্দ হচ্ছে ধান। তাহলে অনেক ধান আছে যার, তাহলে অনেক ধান আছে যার, এক কথা তারে কয় ধনী। কিন্তু এইখানে ধনীকে বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে বীজ, মানে অনেক কিছুর বীজ আছে যার। সেটা হতে পারে ধানের বীজ, কাঁঠালের বীজ, সিমের বীজ, লাউয়ের বীজ। তাহলে ব্যাস বাক্যের অর্থ সমস্ত পদের অর্থ কি এক? ভিন্ন। তাহলে ভিন্ন অর্থ বোঝালেই তাকে কি বলা হয়? বহুব্রীহি সমাস। ওকে, যেমন দেখেন হত হয়েছে, হত হয়েছে স্ত্রী যার, তার নাম হতশ্রী। তার নাম কি? হতশ্রী। হত হয়েছে স্ত্রী যার, এর নাম হচ্ছে হতশ্রী। আচ্ছা, হতশ্রী শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য শব্দটা বিশেষ্য, আর মানে আহত হওয়া, নষ্ট হওয়া, থেতলে দেওয়া। তাহলে যার সৌন্দর্য নষ্ট হয়েছে তাকে বলে হতশ্রী। তাহলে কথা সত্য, কিন্তু না, আমরা হতশ্রী অবজ্ঞা অর্থে ব্যবহার করি। কি অর্থে? অবজ্ঞা অর্থে। যা, হতশ্রী কোথাকার, তার মানে অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়। তাহলে ব্যাস বাক্যের অর্থ বুঝে ভিন্ন অর্থ বুঝাইছে, এগুলো বহুব্রীহি। আবার পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য, এই জন্যটার নাম কি? সমানাধিকরণ বহুব্রীহি। দেখেন নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার, তার নাম নীলকণ্ঠী, তার নাম নীলকণ্ঠী। তাই নীলকণ্ঠী বলতে বোঝানো হয় শিবকে। কাকে বোঝানো হয়? শিবকে। কিন্তু এখানে নীলটা একটা রং বিশেষণ, আর কণ্ঠ মানে বিশেষ্য। যার কণ্ঠ নীল, তাই কণ্ঠ নীল মাছরাঙা পাখির। তাহলে এখানে কি মাছরাঙা পাখিকে বোঝানো হয় না শিবকে বোঝানো হয়? তাহলে শিবকে। তাহলে ব্যাস বাক্যের অর্থ বোঝাচ্ছে না ভিন্ন অর্থ বোঝাচ্ছে? ভিন্ন অর্থ বোঝাচ্ছে। ভিন্ন অর্থ বোঝালেই তার নাম কি হয়? বহুব্রীহি সমাস। কোন বহুব্রীহি? সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে এটার নাম হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এরপর 2 নম্বর দেখেন ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি। তাহলে ব্যাধিকরণ বহুব্রীহি বলতে কি বোঝানো হয়? পূর্বপদ পরপদ, পূর্বপদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ কোনটাই, কোনটাই বিশেষণ না হলে, তাহলে পূর্বপদ বা পরপদ যদি কোনটাই বিশেষণ না হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন দেখেন আশিতে, আশিতে 20 বার, তার নাম হচ্ছে আশি 20। খেয়াল করেন, যদি 80 বানানের রস্বইকার দেন তাহলে 80 একটা সংখ্যাবাচক শব্দ বোঝাবে, 79 80। আর এই 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত। তাহলে এটার অর্থ কি বলেন? দাঁতে 20 দাঁত, তার মানে 80 20। কিন্তু 80 20 শব্দের অর্থ হচ্ছে সাপের বিষ। তাহলে 80 20 শব্দের অর্থ কি বলেন? সাপের বিষ। আর এইখানে বোঝানো হচ্ছে দাঁতে 20 দাঁত। আচ্ছা এবার বলেন, দাঁতে বিষ আছে কার? আহ, যে কোনো কিছুরই, যে কামড়ায় তার দাঁতেই বিষ আছে। মানুষ কামড় দিলেও ব্যথা করবে। মনে করে দেখেন ছোটবেলায় বাচ্চারা কি পরিমাণ কামড় দিত না? দিত। পিঁপড়া একটা খুব ছোট্ট প্রাণী, এই পিঁপড়ায় যদি কামড় দেয় বলেন ব্যথা করে কিনা?
করে না? একটা মাঞ্জল আছে, আপনারা কি বলেন জানি না, লাল টকটকা মাঞ্জল, এইটাই যদি কামড় দেয় তাই সেই জায়গাটা ফুলে ওঠে না? মানে যাই হোক, গাছেই থাকে ওগুলা, মানে একেবারে ফুলে ওঠে। তাহলে চিন্তা করেন কত ক্ষুদ্র প্রাণী। আর এই ক্ষুদ্র প্রাণীকে জাফর ইকবাল, চেনেন তো, অনলাইন রাইটার, নেট থেকে ডাউনলোড করে তিনি বই লেখে, দেখছে না? নেট থেকে ডাউনলোড করে বই লেখে নাই? হ্যাঁ, আরে সায়েন্স ফিকশন বাদ দিন, বই লেখছে, পাঠ্য বই নেট থেকে ডাউনলোড করে। তাও স্পষ্ট, মানে এক দাড়ি গোনাও পরিবর্তন করে না, গুগল মেরে দিচ্ছে, গুগল থেকে ডাউনলোড করে। তোর হলে এক সময় একটা পরেই পরে। এই সায়েন্স ফিকশন ওটা ইংরেজি থেকে হুবহু অনুবাদ করা, এখন তো সব প্রকাশিত হচ্ছে। গুগল ট্রান্সলেট করে বাংলায় লিখে দিলাম, এখন তো বই লেখা দুনিয়ার সহজ। আবার আপনাদের এআই বেরোচ্ছে, যা করবেন তাই বানিয়ে দেয়, চ্যাট জিপিটি, হ্যাঁ কি চ্যাট, আচ্ছা যাই হোক, অত আধুনিক এখনো হয়ে সারিনি আমরা বোধহয়। তাহলে দেখেন, এই যে সব আপনাদের বই লিখে দিচ্ছে, তাহলে আপনাদের তো কোনো কষ্ট হয় নাই, কষ্ট আছে? 2 দিন পরে এমন কিছু বানিয়ে দেবে আপনি শুয়ে থাকবেন, একটা খাওয়াইয়া দেবে, নিজের হাতে খাইতেও চাবেন না। ইনকামটা যদি অন্য কেউ করে দিত তাইলে আর এত পরিশ্রম করতেন না। হ্যাঁ করে তো, জমি জেরা যা আছে সব বিক্রি করে ব্যাংকে ছেড়ে দেন, মাস গেলে কিছু না কিছু আসবেই, আসবে না? তো মানুষ কত অলস হচ্ছে দিনের পর দিন। যাই হোক, তাহলে এর নাম সাপের বিষ, 80-তে 20,000, তার নাম 80 বিষ। স্টার দিয়ে লিখবেন যদি ক্রিয়া বিশেষণ বোঝায়, যদি ক্রিয়া বিশেষণ বোঝায়, যদি ক্রিয়া বিশেষণ বোঝায়, যদি কি বোঝায়? ক্রিয়া বিশেষণ বোঝায়, তবে তবে তাও ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি। ভাই ছাত্রদের অনেক সময় ইনকাম থাকে, আপনাদেরও কম বেশি ইনকাম আছে, আছে না? আছে না? যদি কোনো কারণে 25,000 টাকা ইনকাম করেন মাসে, তাহলে গোড়া ডিমের আর ক্যাডার হওয়া লাভ কেন? কোন লাভ নাই কেন? মাসে যদি 25,000 টাকা এমনিতে কোনোভাবে ইনকাম করে থাকেন, তাহলে আর ক্যাডার হয়ে লাভ নেই। ক্যাডারের বেতন কয় টাকা? হ্যাঁ, টাকাই সবকিছু না। আপনি টিউশন করবেন কেন? টিউশন ছাড়া আর কত কাম আছে? টাকাই সবকিছু না মানেন? ঠিক আছে, যান ওটাকে ছোট মোটো একটা চাকরি দেই, টাকা কিছু কম দিলাম, অসুবিধা কি? করেন, সবাই স্যার স্যার বলবে, আপনি অফিসের বস, করবেন নি? বেতন মাস গেলে নিলেন 4-5 হাজার টাকা, অসুবিধা কি? যদি টাকাই সবকিছু না হতো, তাহলে ভারতচন্দ্র রায়গোনাকর 1760 সালে মরার আগে এই কথা বলে যেত না, পরিতে বাঘের দুধ মিলে। প্রবাদ বাক্য এমনি এমনি সৃষ্টি হয় নাই, টাকাই সব। টাকাই যদি সব না হতো তাহলে ক্যাডার হইতে চাইতেন না, কারণ আপনি জানেন ক্যাডার হইলে চুপটা হইতে পারবেন, না করে। হ্যাঁ, একটা দেশ ইউনাইটেড হয়, চাকরিজীবীরা হয় না, ওই ইউনাইটেড হয় ছাত্ররাই। ওই ছাত্রদের মধ্যে থাকে, কিন্তু ছাত্র যখন চাকরি করে তখন আর ওটা থাকে না, তখন আর থাকে না। ছাত্র যতদিন আছেন ততদিন আপনি অনেস্ট, চাকরিতে ঢুকেন না, অনেস্টি কোন দিক দিয়ে বেরোবে আপনার? কারণ চোখের সামনে এত এত টাকা ঘুরবে, আল্লাহ রে, দিতেছে, নিচ্ছি না কেন, নিচ্ছি না কেন? হ্যাঁ, আরে নেওয়া শুরু করতে হয় না রে ভাই, আসে। উদাহরণ দেই, ভাই আমি তো একজন শিক্ষক, নাকি নৈতিকতা তো আপনাদের তুলনায় আমাদের বেশি থাকার কথা? ভাই সব থেকে কম আছে আমাদের, সব থেকে কম আছে আমাদের। কেমনে কম আছে? ভাই সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন বাবদ টিউশন ফি দেয়, বুঝলেন? কিন্তু এটা সরকারি বাজেট, প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য সরকার একটা বাজেট দেয় প্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ, মানে উন্নয়ন বাবদ। তারপরে প্রতিষ্ঠান প্রধানেরা
কারেন্ট বিল দ্বারা ছাত্রদের কাছে। কারেন্ট বিল তো সরকার তোমার টিউশন বাবদ দিচ্ছে, যে প্রতিষ্ঠানের যা যা খরচ হয় এগুলো মেটানোর জন্য সরকার একটা নির্দিষ্ট টাকা দেয়। আরে সব জায়গায় সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বলেন বেসরকারি বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একটা টিউশন ফি থাকে, একটা সরকার কর্তৃক বাজেটে বরাদ্দ থাকে প্রত্যেক মাসে মাসে। হ্যাঁ, বুঝি না? কোচিং? আরে না, কোচিং কেন? এমপি ভুক্ত বলে না রেস্টুরেন্ট শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, তাহলে এবার বিদ্যুৎ বিল ধরতেছে কয় টাকা? ধরতেছে না? আচ্ছা, এবার বলেন এটা কি নৈতিকতার মধ্যে বললো? না। এরপর ফরম পূরণের জন্য সরকারের একটা নির্দিষ্ট ফি আছে। বাংলাদেশের কোন একটি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে বের করতে পারবেন না যে বুথ ফিতে ফরম পূরণ করেছে। সরকারি স্কুল হোক, সরকারি কলেজ হোক, বেসরকারি স্কুল হোক, বেসরকারি কলেজ হোক। হ্যাঁ, সেটা দায়ী হোক, এটা আপনি জানবেন না যে কত টাকা এটা প্রতিষ্ঠান প্রদান ছাড়া ওই প্রতিষ্ঠানে কোনো শিক্ষকও জানবে না, কারণ ওই সিডি গুলো প্রতিষ্ঠান প্রদান কোনোদিন কাউকে দেখায় না। হ্যাঁ, বুঝি না? না, ওদের আপনি জানতে পারবেন কিন্তু বলতে পারবেন না। শুধু বুদ্ধি দিয়েই করছেন আর কি? বুঝছি, কিন্তু প্রতিষ্ঠানে আর কোনো টাকাই দেন নাই। আপনি তো ভালো ব্যাংকে। আচ্ছা, তাহলে দেখেন। হ্যাঁ, আচ্ছা, এভাবে ধরেন আপনি একটা বাসিতে পড়েন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, দেখবেন ভর্তির সময় মসজিদ উন্নয়ন ফি, গাড়ি ভাড়া, কয়েকদিন মসজিদে উঠছে, লাইব্রেরি ফি, কেন বাবা সরকার দেয় না তোমার লাইব্রেরির টাকা? হ্যাঁ, বাসিতে মসজিদে দেন না, সবাই দেওয়া লাগে। তো ওগুলা কোথায় যায়? আমার কোথায় পকেট আছে না? তিন মাসে বেতন দিতে হবে, খালি একটা রিপোর্ট দিলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে বুঝেন, অর্থাৎ আপনি যখন চাকরি করবেন, এই যে পিয়ন এত টাকার মালিক হয় কেমনে? ভাই, আপনি ডিসি অফিসে যাবেন একটা কাজে, কার মাধ্যমে যেতে হয়? পিয়নের মাধ্যমে। ডিসির গেটের সামনে দাঁড়িয়ে থাকে, না স্যার ব্যস্ত আছে যাওয়া যাবে না, বাইরে খুব দরকার, 100 টাকা নিয়ে একটু ব্যবস্থা কর। এই যে 100 টাকা দিলেন, জোর করে নিচ্ছে? চায়া নিচ্ছে? না, চা খাওয়ার জন্য দিচ্ছেন। চায়ের দাম 100 টাকা, তার চায়ের দাম 100 টাকা। এই জন্য টাকা কিছু না, এটা যারা বলেন এটা বাইরে বলাই যায়, আমরাও বলছি। আরে মন্ত্রণালয় আরো বড় তো, মন্ত্রণালয় আরো বড়টা। যাই হোক, ওকে, তাহলে দেখেন ক্রিয়া বিশেষণ বোঝালে তাকেও কি বলা হয়? ব্যাধিকরণ বহুব্রী। যেমন 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 দেখেন, পা চাপে যে, ডাইরেক্ট পা, পা চাপে যে, তার নাম কি? পা চাটা। বলেন বাস্তবে পা চাটা শব্দের অর্থ কি? তুষামুদে, তাই বোঝানো হয় না? কিন্তু পা তো আসলেই কেউ না কেউ চাপে। আপনি একটা ছাগলের ছোট্ট বাচ্চার সামনে গিয়া পাটা ঝুলে বসে থাকেন, তো দেখুন চাটা শুরু করে দিয়েছে। গাভীর যে ছোট বাছুর হয়, এর সামনে যদি আপনি বসেন, দেখবেন আপনার হাত পা চাটা শুরু করে দিয়েছে, কিন্তু সেটার কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে তোষামোদে। তাহলে অর্থ কি এক? অর্থ ভিন্ন। এই জন্য একে কি বলা হয়? বহুব্রী। আবার এটা ক্রিয়া বিশেষণ, এই জন্য একে কি বলা হয়? ব্যাধিকরণ বহুব্রী। দুই কান কাটা যার, দুই কান কাটা যার, তাই তার নাম হচ্ছে দোকান কাটা। তার নাম কি? দোকান কাটা। তাই এই দোকান কাটা শব্দ হচ্ছে নির্লজ্জ, মানে যার দুটা কানই কাটা। আর বেজবাকে বোঝাচ্ছে নারী। মেয়েদের কান কাটা না, সিদ্ধ না, ফোটা না। বলেন নির্লজ্জ লাপারা? না, নির্লজ্জ দেখেও হতে পারে, পারে না? তাহলে অর্থ একটাই, কিন্তু এখানে ক্রিয়া বিশেষণ আছে, এই জন্য নাম ব্যাধিকরণ বহুব্রী। এরপর ব্যতিহার বহুব্রী।
ব্যতিহার বহুব্রীহি। কয় নম্বর এটা? 3 নম্বর। হ্যাঁ, ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি। এই যে ভাইয়া, কে যেন লাল দাগ দিয়েছেন, একটু মুছে দেন। না না, ওই যে ওদের বলতেছি, যে ভাইয়া দিচ্ছেন, হ্যাঁ যে দিচ্ছেন সে একটু এটা মুছে দেন, লাল দাগটা মুছে দেন। ও, আর দিতে পারে, মুছতে পারে না। গুড, এটা ভালো। তাহলে কি জানি বলতেছিলাম, ব্যতিহার বহু লিখবেন কার্যে পরম্পরা। কার্যে পরম্পরা বোঝাতে, কার্যে পরম্পরা বোঝাতে ব্যতিহার বহুব্রীহি হয়। ব্যতিহার বহুব্রীহি হয়। কার্যে পরম্পরা বোঝাতে ব্যতিহার বহুব্রীহি হয়। তাহলে কার্যে কার্যে পরম্পরা বোঝাতে কি বহুব্রীহি হয়? ব্যতিহার বহুব্রীহি হয়। এটা আরো সহজে চেনা যাবে। লিখবেন প্রথম শব্দের শেষে থাকে আকার। প্রথম শব্দের শেষে থাকে, প্রথম শব্দের শেষে কি থাকে? আকার। আর দ্বিতীয় শব্দের শেষে, দ্বিতীয় শব্দের শেষে থাকে হ্রস্বইকার। দ্বিতীয় শব্দের শেষে থাকে হ্রস্বইকার। তাহলে প্রথম শব্দের শেষে থাকে আকার, আর দ্বিতীয় শব্দের শেষে থাকে হ্রস্বইকার। তাহলে প্রথমটা শেষে আকার, আর দ্বিতীয়টা শেষে হ্রস্বইকার। যেমন দেখেন কানাকানি, যেমন কানাকানি। তাহলে দেখেন প্রথমটা শেষে কি আছে? কানা, কি আছে? আকার। আর দ্বিতীয়টা কি আছে? হ্রস্বইকার। তাহলে ব্যাস বাক্য করলে দাঁড়ায় কানে কানে যে কথা। আচ্ছা বলুন তো, বাস্তবে কি কানে কানে কথা বলে, না কানে মুখে কথা বলে? কানে মুখে। তাহলে অর্থ কি এক? না, অর্থ এক নয়। এরপরে বলা হয় তুলা চুলি। তুলা চুলি। এই যে 203 যখন যুদ্ধ করে, কিসে কিসে যুদ্ধ করে? চুলাচুলি। মানে যুদ্ধটা কিন্তু চুলে আর হাতে হয়, কিন্তু বলে চুলে চুলে। মানে যুদ্ধ হচ্ছে চুলে চুলে যে যুদ্ধ, চুলে চুলে যে যুদ্ধ, তার নাম চুলাচুলি। একইভাবে কোলাকুলি, লাফালাফি, হাসাহাসি, গালাগালি, এই সব শব্দ হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। লেখা শেষ। অনলাইনে যারা আছেন তারা লিখবেন ডান। এরপর অলুক বহুব্রীহি। আল্লাহ যেন আমরা শেষ করছি কিনা। ডান, গুড, নেক্সট একদমে। অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি। দেখবেন পূর্ব পদ থেকে, হ্যাঁ পূর্ব পদ থেকে বিভক্তি লোপ পাবে না। পূর্ব পদ থেকে বিভক্তি লোপ পাবে না, এবং ব্যাস বাক্যের অর্থও বোঝাবে না। ব্যাস বাক্যের অর্থও বোঝাবে না। ব্যাস বাক্যের অর্থও বোঝাবে না। যেমন গায়ে হলুদ। গায়ে হলুদ। যেমন গায়ে হলুদ। তাহলে ব্যাস বাক্য করলে দাঁড়ায় গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তারা কি কয়? গায়ে হলুদ। এবার ভাই একটু খেয়াল করেন তো, গতকালকে থেকে আজকে কি এমন হয়েছে, সবাই খালি গ্লাসে হলুদ মাখতেছে? কি হয়েছে? হ্যাঁ, মানে সবাই গ্লাসে হলুদ ঢালতেছে কেন? হ্যাঁ, তো হলুদের দাম নাকি বেড়েছে, তাই জন্য। হ্যালো, হ্যাঁ, আছে।
ফার্মগেট। হ্যাঁ দেখো আজের ঢঙের রাখো ক্লাসে। তাহলে দেখেন গায়ে হলুদ দেওয়া হয় জনস্থানে। আচ্ছা বলেন তো এইখানে মূলত কি বোঝানো হচ্ছে? গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে, কিন্তু এইখানে গায়ে হলুদ বলতে কি বোঝানো হয়? যে কোনো মুহূর্তে গায়ের মধ্যে হলুদ দেওয়া যায়, তাহলে এখানে অনুষ্ঠান বোঝানো হয় না, আর এটা অনুষ্ঠান। তাহলে অর্থ কি এক, অর্থ ভিন্ন, এই জন্য বহুব্রীহি সমাস। আর এরপরে দেখেন এখানে গায়ে বিভক্তি কি আছে? এ। এখানে বিভক্তি কি আছে? এ। তাহলে বিভক্তি কি লুপ্ত হয়েছে? তাহলে বিভক্তি যদি লুপ্ত না হয় তাকেই বলা হয় অলোপ বহুব্রীহি সমাস। বহুব্রীহি বলা হয় ব্যাস বাক্যের অর্থ বোঝায় না, আর অলোপ বলা হয় বিভক্তি লুপ্ত হয় নাই বলে। এরপর দেখেন কানে কলম যার, তার নাম কানে কলম। দেখেন কানে কলম যার, তার নাম হচ্ছে কানে কলম। তাহলে কানে কলম যার, তার নাম কি কলম? কানে কলম। দেখেন কানে এ বিভক্তি, এখানেও কানে এ বিভক্তি, তাহলে এ বিভক্তি হয়ে গেছে। এখানে কানে কলম বলতে ব্যবসায়ীকে বোঝানো হয়। ব্যবসায়ীদের সবসময় কানের মধ্যে কলম হয়, পকেটে রাখার সময় নাই, কানে রয় লেখে আবার হয়। তো এই যে কানে কলম যার, এটা তো যে কোনো ব্যক্তি কানে কলম রাখতে পারে, পারে না? যে কোনো ব্যক্তিকে কি ব্যবসায়ী বলা হয়? না। আবার দেখেন গলায় গামছা যার, গলায় গামছা যার, তার নাম কি? তার নাম হচ্ছে গলায় গামছা। গলায় গামছা, ভাই এই গলায় গামছা বলতে অপমান বোঝানো হয়। লোকের বাজারে ধরলে তার গলায় গামছা দিয়ে টেনে নিয়ে আসতে হয়। আর এখানে গলায় গামছা বলতে যে কেউ গলায় গামছা দিতে পারে। তাহলে এর নাম হচ্ছে অলোপ বহুব্রীহি। লাস্ট বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহি। মুসলাম, ওনারা কি লিখছে? পিডিএফ। ভাই পিডিএফ শোনেন, আপনাদের কোচিং থেকে যে পিডিএফ দিবে সেটা তো দিবেই। আমার পিডিএফ চাইলে আমাকে মেসেজ দিয়ে আমি দিয়ে দিব, বা আমার কোনো পোস্টে কমেন্ট করেন দিয়ে দিব। সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, কি বাচক বহুব্রীহি? সংখ্যাবাচক বহুব্রীহি। তার মানে সংজ্ঞাটা খুব স্পষ্ট, পূর্ব পদের সংখ্যা থাকবে আর ব্যাস বাক্যের অর্থ বোঝাবে না। যেমন দেখেন 10 আনন, 10 আনন যার, তাকে কি বলা হয়? তাকে বলা হয় 10 আনন। বলেন দশমের শব্দের অর্থ কি? রাবণ। তাহলে রাবণের কয়টা মাথা ছিল? 10টা। কিন্তু এখানে আনন্দ মানে মুখকুণ্ডল, তাহলে যার 10টা মুখকুণ্ডল আছে। বলেন বাস্তবে রাবণের কি 10টা মুখকুণ্ডল ছিল? না। তাকে হত্যা করতে গেলে কয়বার দ্বিখণ্ডিত করতে হয়েছে? 10 বার। এই জন্য তাকে বলা হয় রাবণ। তাহলে 10 আনন যার, তাকে বলা হয় রাবণ। আবার দেখেন 5 গজ পরিমাণ যার, 5 গজ পরিমাণ, তাহলে 5 গজ পরিমাণ যার, 5 গজ পরিমাণ যার, তার নাম পঞ্চগজি। তার নাম হচ্ছে পঞ্চগজি। তাহলে একইভাবে 10 গজ পরিমাণ যার, তাকে কি বলা হবে? 10 গজি। তাহলে 10 গজ পরিমাণ যার, তাকে বলা হবে 10 গজি, তাকে বলা হবে 10 গজি। আবার দেখেন বলা হলো 3 তার যার, 3 তার যার, তার নাম কি? সেতার। 3 তার যার, তার নাম হচ্ছে সেতার। বলেন সেতার বলতে কি বোঝানো হয়? একটা বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রের তার কয়টা থাকে? 3টা। আচ্ছা 3 তার বলতে সেতার বলতে বাদ্যযন্ত্র, কিন্তু 3 তার তো বিদ্যুতের খুঁটিরও থাকে। বলেন থাকে কিনা? তাহলে সেতার বলতে কি বিদ্যুতের খুঁটিকে বোঝানো হয়েছে? না। যার কারণে এটার নাম হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। কি এর বহুব্রীহি? তাহলে বহুব্রীহি আর পড়া লাগবে না, লেখেন দ্বন্দ্ব। হ্যাঁ, বাকিগুলো লাগবে না। একটু পরে দেই, দুইটা বৈশিষ্ট্য দিয়ে দ্বন্দ্ব সমাস চিনিয়ে দিচ্ছি। এখন দ্বন্দ্ব। আচ্ছা দ্বন্দ্ব শব্দের অর্থ কি? বিরোধ, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। এখন প্রশ্ন, ঝগড়া বিবাদ কি যাত্রার সঙ্গে হয়? এই রংপুর লাল ঝগড়া করছেন কবে? করেন নাই? সে এত ভালো ঝগড়া যাবে তার লগে? ওই যে একটু আগে যেটা করলেন একটাই। হ্যাঁ হয়তো একটাই, একটা নিবন্ধিত আর গুলা অনিবন্ধিত।
হ্যাঁ, তো ঝগড়াঝাটি তো অনিবন্ধিত গুলো লাগেই হয়। কেন হয়? এই যে কোরবানি ঈদে ভালো মতো বেড়ায় নাই নইয়া, মানে সাথে নিয়ে ঘুরে নাই, এই জন্য রাগ উঠে গেছে, যাও তোমার লগে কথা নাই, কেন একটা ঈদ গেল তুমি ওর কোথাও ঘুরে এলে না, এই যে ঝগড়া শুরু হয়ে গেল, কিন্তু ঝগড়া শুরু হয়ে গেল। তাহলে মনে রাখবেন, ঝগড়াঝাটির প্রধান সত্য, যার সাথে মিলনের সম্পর্ক তার সাথেই ঝগড়াঝাটির সম্পর্ক, নচেত কারো লগে ঝগড়া কোনোদিন হয় না। তার মানে যার লগে বন্ধুত্ব সম্পর্ক তার লগে ঝগড়াঝাটির সম্পর্ক, যার টাকা পয়সা ধার দেওয়া যায়, যার কাছে ধার নেওয়া যায়, তার লগে ঝগড়াঝাটির সম্পর্ক। আর তার নামই হচ্ছে বিরোধ, তার নামই হচ্ছে দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্বের পূর্ব শর্তই হচ্ছে মিলন। ওকে, লিখবেন সমান সমান বিভক্তিযুক্ত, সমান সমান বিভক্তিযুক্ত, সমান সমান বিভক্তিযুক্ত উভয় পদের অর্থ প্রাধান্য পেয়ে, দেখেন উভয় পদের অর্থ, উভয় পদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাস হয়। এই দ্বন্দ্ব সমাসের মধ্যেই দুইটা শর্ত দেওয়া আছে, তাহলে চেনার উপায় আমরা কত সহজে দ্বন্দ্ব সমাস চিনতে পারি। দেখেন চেনার উপায়, সমস্ত পদে হাইফেন থাকবে, তাহলে সমস্ত পদে কি থাকবে? হাইফেন। সমস্ত পদে হাইফেন থাকবে, তাহলে সমস্ত পদের মধ্যে যদি দেখেন একটা হাইফেন আছে, চোখ বন্ধ করে কোন সমাস দিবেন? দ্বন্দ্ব সমাস। যেমন আমাদের হিন্দু আপারা যদি বিবাহিত হয়, তাহলে তাদেরকে খুব সহজেই চেনা যায়, মাথায় কি দেওয়া থাকে? কিন্তু এই পাঁচটার একটারও ভুলে যাবে না, যাবে না, যাবে না, কারণ আগে তাও বোঝা যেত, নাক ফোটা করে বিরাট একটা নাক ফুল দিত, ভিতরে একটা ফোটা করে একটা ঝুলতো, হাতে সবসময় চুরি দিয়ে ঘুরতো, তাহলে বুঝতাম যে না এই আপা বিবাহিত। ঘোড়ার ডিম এখন আপারা চুরি হয়ে যায় না, ওদের হাতের মধ্যে চুরি দেওয়া যায়, এক হাতে ঘড়ি আর একটা ব্যাস রায় করে যে কেউ দিয়ে ঘুরে, নাক তো ফোটা করেই না, নিজের নাকে এত কষ্ট করে ফোটা করবো না, অনেকেই করে না, দু একজনে করলেও কিছু দেয় না, নাকের উপর এত বড় পাথর দিয়ে ঘুরবো, দেবো না। কানে হালকা ছোট্ট ছোট্ট কেউ দেয়, দু একবার দেয়, কোন সময় যখন পার দিতে যায় তখন। ও পার দিতে গেলে কোনো মেয়ের বোঝা যায় যেটা বিবাহিত না অবিবাহিত, যাওয়ার পার্টি হেড থেকে বেশি সেই যায়, তাহলে বোঝাই যায় না। তাহলে দেখেন এটা বোঝা যায়, এটা বোঝা যায় সমস্ত পদের মধ্যে কি থাকবে? একটা হাইফেন থাকবে। নাম্বার 2, উভয় পদে, উভয় পদে একই বিভক্তি থাকবে, উভয় পদে একই বিভক্তি থাকবে, উভয় পদে একই বিভক্তি থাকবে। কি কি? একটা শূন্য আর একটা হচ্ছে উভয় পদে একই বিভক্তি থাকবে, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এ। মনে রাখবেন, দ্বন্দ্ব সমাসে যদি পূর্ব পদে শূন্য বিভক্তি থাকে তাহলে পরপদে শূন্য বিভক্তি, যদি পূর্ব পদে এ বিভক্তি থাকে তাহলে পরপদে এ বিভক্তি। দ্বন্দ্ব সমাসে এই দুটা বিভক্তি ছাড়া আর অন্য কোনো বিভক্তি হয় না। এখন প্রশ্ন, যদি দেখেন দ্বন্দ্ব সমাসে এ বিভক্তি আছে তাহলে তার নাম অলোপ দ্বন্দ্ব, তাহলে তার নাম কি? তাহলে এ বিভক্তি থাকলে নিচে লিখে রাখবেন অলোপ দ্বন্দ্ব। আমি একটা দুটো করে উদাহরণ দিয়ে দিচ্ছি, অলোপ দ্বন্দ্ব। আর 3 নম্বর, ব্যাস বাক্যে ও এবং আর থাকবে, ও এবং আর এই তিনটার যে কোনো একটা থাকবে। তাহলে ব্যাস বাক্যের মধ্যে হয়তো হয়তো ও থাকবে, অথবা এবং থাকবে, অথবা কি থাকবে? আর থাকবে। এই তিনটার যে কোনো একটা থাকবে ব্যাস বাক্যে। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে আমরা দ্বন্দ্ব সমাস চিনতে পারি, এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে আমরা দ্বন্দ্ব সমাস চিনতে পারি। ওকে, যেমন দেখেন মা হাইফেন বাবা, কারণ মাঝখানে হাইফেন আছে কিনা? তাহলে হাইফেন আছে, চোখ বন্ধ করে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। মাতে বিভক্তি কি আছে? শূন্য। বাবাতে বিভক্তি কি আছে? শূন্য। সুতরাং এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে ব্যাস বাক্য করার সময় মা ও বাবা, মা বাবা, পরীক্ষায় আসলে অর্থ আসবে মা বাবা কোন অর্থদ্বন্দ্ব, তাহলে মা বাবা হচ্ছে মিলনার্থে, তাহলে মা বাবা হচ্ছে মিলনার্থে দ্বন্দ্ব। বলেন তো চা বিস্কুট কোন সমাস? আচ্ছা বলেন, শব্দটা কি বিস্কুট না বিস্কিট?
শব্দটা বিস্কিট, যারা উচ্চ শিক্ষিত ইন্টার অটো পাস তারা বলে বিস্কিট, কিন্তু মূলত শব্দটা হচ্ছে বিস্কুট। আর আপারা সবাই বলে বিস্কিট, ঢং করে আসছেন, বসেন, বিস্কিট খান। হ্যাঁ, তো এইভাবে ঢং করতে গিয়ে মনে হয় দাঁত ভেঙে ফেলবে। তাহলে কিন্তু নর্মালি তো বিস্কুট, কিন্তু বিস্কুট বলে নিজেরও মূর্খ মনে হয়, তাই না? মূর্খ মনে হয়। তাহলে ব্যাস বাক্য করলে দাঁড়ায় তা ও বিস্কুট। বলেন এইটা কোন অর্থে? এটাও মিলনার্থে, এটাও মিলনার্থে। আচ্ছা বলেন, হাট বাজার কোন অর্থ? হাট বাজার। ব্যাস বাক্য করলে দাঁড়ায় ও হাট ও বাজার, তাহলে এর নাম হচ্ছে সমার্থক। আচ্ছা তাহলে বলেন তো ধুতি চাদর কি হবে? ধুতি চাদর, ধুতি চাদর এটা হচ্ছে প্রায় সমার্থক। ব্যাস বাক্য করে দাঁড়ায় ধুতি ও চাদর, জোর করে একদম লেখা যায় না, ধুতি ও চাদর। ব্যাস বাক্য করে দাঁড়ায় ধুতি ও চাদর, এটা নাম হচ্ছে প্রায় সমার্থক। তাহলে দ্বন্দ্ব সমস্যা আপনাদেরকে যেটা করতে হবে সেগুলো অর্থ সহ করতে হবে। তাহলে এখানে শূন্য বিভক্তি ছিল, এখন দেখেন এ বিভক্তি। যেমন দেখেন ঘরে বাইরে, ঘরে বাইরে, তাহলে ব্যাস বাক্য করলে কি দাঁড়ায়? ঘরে ও বাইরে, ঘরে ও বাইরে, ঘরে ও বাইরে। তাহলে ঘরে ও বাইরে তাকে কি বলা হয়? দেখেন এখানে কোন বিভক্তি আছে? এ। এখানে কোন বিভক্তি আছে? এ। তাহলে এটার নাম কি? অলোপ দ্বন্দ্ব, অলোপ দ্বন্দ্ব। আরেকটা উদাহরণ লেগে শেষ করেন। দেখেন হাত, পা, নাক, মুখ। বলেন প্রতিটা শব্দের মাঝখানে কি আছে? আইকন আছে। প্রত্যেকটা শব্দের বিভক্তি কি আছে? শূন্য আছে। আমরা এতক্ষণ সমাসে কয়টা করে শব্দ পেয়েছি? দুইটা। এখন কয়টা পেয়েছি? দুইয়ের অধিক, দুইয়ের অধিক। তাহলে যদি দুইয়ের অধিক থাকে তাকে বলে বহুপদী দ্বন্দ্ব। তাহলে ব্যাস বাক্য করলে হাত, পা, নাক, মুখ, তাহলে এটাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। শেষ। আচ্ছা আপনারা আমার সাথে ফেসবুক অ্যাড আছেন? হ্যাঁ আছেন? তো যারা নাই, একবার তো আইডি দিছিলাম, শাহ আলম শিশির, SHAHALAM স্পেস দিয়ে শিশির, SHISHIR। হয়তো আমার চেহারার সাথে প্রোফাইলের চেহারা মিলবে না, কারণ ওটা আমার খালাতো ভাই ছিল। মানে আমার চেহারা 2019 সালে একটা ছবি দেওয়া আছে, কারণ 2025 সাল মোটা হয়ে গেছি। দেখবেন একটা কালো শার্ট গায়ে দিয়ে কাশবনের মধ্যে দাঁড়ায় আছে। জি, উত্তরা দিয়ে বাড়ি। হ্যাঁ তা কেন করবো? আমি পচাবো কেন? আমি কি একবার, আমি কি বলছি কখনো যে আমি কারোর সাথে যাই নাই? হাওয়াই বড় হয়েছি, কত মানুষের লোকে গেছি না? ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। শেষ দিছি ভাই।